স্টেশনের রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা, প্ল্যাটফর্মে বৈশা ভাবি কখন বাজে 12টা, কখন বাজে 12টা। আসসালামু আলাইকুম। বাংলাদেশ ইনফরমেশন রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস নেটওয়ার্ক বা ব্রেইনের পক্ষ থেকে আমি আসিফ ইকবাল। আমরা আজকে স্বাগত জানাচ্ছি অর্থনীতির 12টার ম্যাক্রো এবং ফিসকালের আরেকটি এপিসোডে। আপনারা যারা আমাদের এই আয়োজন নিয়মিত অনুসরণ করেন বা নিয়মিত আমাদের ইউটিউব চ্যানেলে দেখেন, তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমরা আজকের আলোচনা শুরু করছি। আমার সঙ্গে আজকে যথারীতি আছেন ব্রেইনের একজন সম্মানিত মেম্বার জ্যোতি রহমান ভাই এবং ব্রেইনের একজন সম্মানিত মেম্বার আসিফ খান। আমরা আজকে যখন আলোচনাটা করছি এটা হচ্ছে 22শে নভেম্বর এবং আমরা গতকালকে 21শে নভেম্বর ঢাকায় মোটামুটি বা বাংলাদেশে মোটামুটি একটা বেশ বড় ধরনের ভূমিকম্পর মধ্য দিয়ে এসছি এবং এই ভূমিকম্পে যারা নিহত হয়েছেন তাদের আত্মার প্রতি আমরা মাগফিরাত কামনা করছি। যারা আহত হয়েছেন তাদের প্রতি আমাদের পরিপূর্ণ সমবেদনা আমরা জানিয়ে আজকে আমাদের আলোচনা শুরু করছি। আমাদের আজকের আলোচনার টপিকটা একটু স্পেসিফিক। আমরা এর আগে ব্যাংকিং নিয়ে বেশ কিছু এপিসোড করেছি, ব্যাংকিং নিয়ে আমাদের একাধিকবার কথা হয়েছে, কিন্তু আমরা এরপরে আজকে কথা বলবো সরকারি ব্যাংকিং। বাংলাদেশে যে সরকারি মালিকানাধীন ব্যাংকগুলো আছে সেগুলো নিয়ে আমরা বিভিন্ন সময় পত্রপত্রিকায় বা বিভিন্ন সেমিনারে আমরা আলোচনা দেখি, সমস্যা নিয়ে কথা বলতে দেখি যে তাদের খেলাপি ঋণ অনেক বেশি, তাদের ক্যাপিটাল শর্টফল এমন একটা অবস্থায় হয়ে আছে যে যার থেকে কবে পরিত্রাণ পাওয়া যাবে সেটাই বোঝা যাচ্ছে। সেখানে প্রতি বছর আমাদের ট্যাক্স পেয়ারের টাকা থেকে মূলধন যোগান দিতে হচ্ছে সরকারকে এবং আইএমএফ এর পক্ষ থেকেও সরকারকে তাগিদ দেওয়া হচ্ছে এ ধরনের সাবসিডাইজড ব্যাংকিং কালচার চালু না রাখার জন্য। সরকারি ব্যাংকগুলোর কর্মকর্তা কর্মচারীদের যে প্রণোদনা ভাতা সেগুলোর ব্যাপারেও কাট অফ করার জন্য আইএমএফ থেকে বলা হয়েছে যে লস মেকিং প্রতিষ্ঠানকে কেন দেওয়া হবে। কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে যখন আমরা এই ধরনের আলোচনাগুলো দেখি, আমরা বাস্তবায়নযোগ্য সুপারিশ খুব বেশি চোখে পড়ে না, আমাদের এখনো পড়েনি। মানে কিভাবে করলে বা কি কি জিনিস আসলে করলে আমাদের পক্ষে এই ব্যাংকগুলোর পুনর্গঠন বা সরকারি ব্যাংকগুলো নিয়ে সংকটের সমাধানের আমরা পথ চলাটা শুরু করতে পারবো। তো আমরা আমাদের পক্ষ থেকে আজকে সে চেষ্টাটাই করব। দেখা যাক আমাদের আলোচনাটা কোন দিকে যায়। আপনারা যারা আমাদের সঙ্গে থাকবেন তাদেরকে আবারও ধন্যবাদ। তো আলোচনা শুরু করার আগে আমরা দুটো আপডেট দিয়ে রাখতে চাই ব্যাংকিং খাত নিয়ে। এই দুটো আপডেট হচ্ছে, আমরা কিছুটা বলতে পারি আমাদের এর আগে ব্যাংকিং রিলেটেড যে এপিসোড গুলো হয়েছে সেই আলোচনাগুলোতে আমাদের এসেছিল বলেই দুটো পয়েন্ট আপনারা হয়তো জানেন। এর মধ্যে বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ সরকার দুটো উদ্যোগ নিয়েছে। প্রথমটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশ ব্যাংক বিইং দ্য সেন্ট্রাল ব্যাংক অ্যান্ড রেগুলেটরি অথরিটি, তারা সরাসরি জনগণকে কোনো ব্যাংকিং সেবা দেবেন না। তারা ব্যাংকিং সেবার ব্যাপারটা পুরোপুরি কমার্শিয়াল ব্যাংকের উপরে ছেড়ে দিয়েছেন। যেমন আমরা মোটামুটি জানি যে এখনো পর্যন্ত বাংলাদেশ ব্যাংক থেকে ইন্ডিভিজুয়াল বা অন্যান্য প্রতিষ্ঠান সঞ্চয়পত্র কিনতে পারেন, প্রাইস বন্ড কিনতে পারেন, তারা বিভিন্ন সরকারি পেমেন্ট করার জন্য চালানের জমা দেওয়ার কাজ করতে পারেন, তারা ছেঁড়া ফাটা নোট ক্রয় বিক্রয় করতে পারেন, মানে চেঞ্জ করতে পারেন। এই সেবাগুলো 30শে নভেম্বর থেকে বাংলাদেশ ব্যাংক আর দেবে না। বাংলাদেশ ব্যাংক এই সেবাগুলো পুরোপুরি কমার্শিয়াল ব্যাংক বা বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে দিবে, যাদেরকে আমরা আইনের ভাষায় তফসিলি ব্যাংক হিসেবে জানি। বাংলাদেশ ব্যাংক এও জানিয়েছে যে বাংলাদেশ ব্যাংক এই তফসিলি ব্যাংকের কার্যক্রমটাকে তারা খুব সুচারুরূপে তদারকি করবে, যেন কাস্টমার লেভেলে বা গ্রাহক লেভেলে কোনো ধরনের হয়রানি না হয়, তারা যেন কোনো হেনস্থা ফেস না করেন। এবং আমরাও আপনারা যারা শুনছেন তাদের অনুরোধ করছি, তারা যদি কোনো ধরনের সমস্যা ফেস করেন আপনারা যেন বাংলাদেশ ব্যাংকে জানান। আমরা মনে করি আমাদের এই ডিসকাশন ফোরাম থেকে এটা ব্যাংকিং ইন্ডাস্ট্রির জন্য বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে একটি ভালো উদ্যোগ, সেজন্য আমরা একটু তুলে আনলাম। আরেকটা হচ্ছে বাংলাদেশ সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশ সরকারের যে ডেট ম্যানেজমেন্ট, তার যে ডোমেস্টিক ডেট ম্যানেজমেন্ট, এতদিন পর্যন্ত তার ডোমেস্টিক ডেট ম্যানেজমেন্টের অপারেশনাল কাজটা করতো বাংলাদেশ ব্যাংক, যেটা আসলে একটা আইডিয়াল সিনারিওতে কিছুটা কনফ্লিক্টিং হয়ে যায়। কারণ সেন্ট্রাল ব্যাংক বা বাংলাদেশ ব্যাংকের কাজ হচ্ছে মনিটারি ম্যানেজমেন্ট, আর ডেট ম্যানেজমেন্ট হচ্ছে একটি ফিসকাল ম্যানেজমেন্ট। তো মনিটারি ম্যানেজমেন্টের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান যদি ফিসকাল ম্যানেজমেন্টের কাজের সঙ্গে সংশ্লিষ্ট হয়ে যায়, সেটা আসলে এফিসিয়েন্সি, ট্রান্সপারেন্সি বা অ্যাকাউন্টেবিলিটি কনটেক্সটেও কিছু সংকট তৈরি করার ঝুঁকি তৈরি করে। এবং এটা ইন্টারেস্টিংলি বাংলাদেশ ব্যাংক তো আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে সরকারের লেন্ডার হিসেবে কাজ করে।
তো আমি যার লেন্ডার হিসেবে কাজ করছি, আমি যদি তার ডেট ম্যানেজমেন্টের কাজটা অপারেশনালি করি, সেটা আসলে কিছুটা দ্বৈত একটা ভূমিকা পালন করা হয়েছে। কিন্তু অর্থ মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত নিয়েছেন, ওনারাই এখন থেকে এটা দেখবেন। এবং এক্ষেত্রে আমরা আরেকটু বলে রাখি যে অর্থ মন্ত্রণালয় যদি এছাড়া তাদের যে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট গুলো, আমরা আমাদের অন্য একটা এপিসোডে আলোচনা করেছিলাম যে এসওই গুলোর যে ডিপোজিট মোবিলাইজেশন করা হয়, সেগুলো যদি তারা এরকম একটা স্পেশালাইজড এন্টিটি বা আলাদা সেপারেট পলিসি দিয়ে প্রফেশনালি করেন, তাহলে খুব ভালো হয়। আমরা এই বিষয়টা আমাদের পক্ষ থেকে অনুরোধ করে রাখলাম। যা হোক, আমরা এ পর্যায়ে চলে যাবো আমাদের আলোচনার মূল ফোকাসে। আমি শুরুতেই আসিফ খানকে অনুরোধ করব যে সরকারি ব্যাংকগুলো নিয়ে আসলে যে সংকটটা, সেটা খুব সংক্ষেপে কি কি সংকটটা আসলে আমরা ন্যাশনাল লেভেলে ফেস করি, বা গ্রাহক লেভেলে ফেস করি, বা রেগুলেটরি বোর্ড, সবার জন্য কি কি ধরনের সংকট আমরা ফেস করছি, সেটার ব্যাপারে আসিফ যদি একটু ওভারভিউ দিতে পারেন, এবং এর সঙ্গে জ্যোতি ভাই সাপ্লিমেন্ট করবেন, তারপর আমিও কিছু সাপ্লিমেন্ট করবো। ওভার টু আসিফ খান। জি, ধন্যবাদ আসিফ ভাই। আসলে ন্যাশনাল সংকটটাই মেজর। আপনারা হয়তো জানেন যে ব্যাংকিং খাতে আমাদের দীর্ঘদিন অনেক ধরনের চ্যালেঞ্জেস এর মধ্যে দিয়ে আমরা গেছি, এবং মূল চ্যালেঞ্জটাই ছিল হচ্ছে ব্যাড লোন বা এনপিএল, নন পারফর্মিং লোনের চ্যালেঞ্জ। সেটা রিকগনিশন ছিল না, এখন সেগুলো রিকগনিশন হচ্ছে। আর এইটা রিকগনিশন হওয়ার সাথে সাথে যেটা হচ্ছে, আমরা বুঝতে পারছি যে এই সকল অনেক ব্যাংকের প্রাইভেট সেক্টর এবং স্টেট ওন বোথ, দুটা ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে তাদের অ্যাসেটের থেকে লায়াবিলিটি বেশি হয়ে যাচ্ছে। তো অ্যাসেটের থেকে যখন আপনার লায়াবিলিটি বেশি, ফাংশনালি এই ব্যাংকগুলা কিন্তু আসলে ব্যাংকরাপ্ট। এবং সেক্ষেত্রে আপনার যেটা করতে হয় যে আপনার হয়তো ডিপোজিটারকে একটা লস নিতে হবে, অথবা এটার যারা শেয়ার হোল্ডার তাদেরকে নতুন ক্যাপিটাল ইনজেক্ট করতে হবে, অথবা অন্য কোনো মেকানিজমে আপনারা এটার একটা সুরাহা করতে হবে এই ধরনের। এখন ইস্যুটা যখন সরকারি ব্যাংক, তখন হচ্ছে গিয়ে যে এই ডিপোজিটাররা মনে করে এক ধরনের যে এই ব্যাংকগুলা যতই লস করুক, যতই ক্যাপিটাল শর্টফল হোক, আমরা হচ্ছে কি এখানে ডিপোজিট রাখবই, কারণ সরকার এটার দায়িত্ব আমাদের, পুরো ব্যাংকের দায়িত্বটা সরকার নিয়ে নিবে, ধরেন যে লস হবে সরকার বেয়ার করবে। এবং সেই ক্ষেত্রে দেখা গেছে যে হিস্টোরিক্যালি সরকারি ব্যাংকগুলায় বাংলাদেশ সরকার বাজেট থেকে কিছুদিন পর পর ওখানে অ্যালোকেশন করে করে তাদের ক্যাপিটাল বেসটাকে ধরে রেখেছে। আর এখন জিনিসটা কিন্তু আরো অ্যাকিউট, কারণ আপনার যেটা আমি একটু আগে বলছিলাম যে অনেকদিন আমরা আসলে ঠিকমতো রিকগনিশনটা ঠিকমতো করি নাই। এখন সামনে যখন ঠিকমতো রিকগনিশনটা করা হবে, তখন দেখা যাবে যে এই সরকারি ব্যাংকগুলোতেও প্রচুর পরিমাণে ক্যাপিটাল লাগবে। তো এইখানে প্রশ্নটা যেটা দাঁড়িয়ে যায় যে আসলে আমরা তো আসলে ধনী দেশ না, আমাদের দেশে অনেক জায়গায় আমাদের বিনিয়োগ করতে হবে, আমাদের আবার বিনিয়োগের স্কোপের কিছু লিমিটেশন আছে, যেরকম আমাদের ট্যাক্স টু জিডিপি কম। তো সেই ক্ষেত্রে আমরা বছরের পর বছর এই সকল ব্যাংকে এরা লস করবে, এবং এই লসের টাকাটা ট্যাক্স পেয়ার বেয়ার করবে। এটা আসলে আনএথিক্যাল, ইমোরাল, এবং আসলে এটা এই ইন্টিগ্রিটির দিক থেকে যেরকম সমস্যা, আমাদের আসলে ম্যাক্রো ইকোনমি আসলে এটা সাপোর্ট করতে পারে না। তো আমাদের জন্য এই জিনিসটা, এই যে কিছুদিন পর পর আমরা ক্যাপিটাল দিব, সেটাকে বন্ধ করাটা প্রয়োজন। আর যখন আমি এই প্রশ্নটা ছুড়বো যে এগুলোকে, এই প্রবলেমটাকে বন্ধ করা প্রয়োজন, সেখানে কিন্তু আরো কিছু প্রশ্ন চলে আসে যে ঠিক আছে, তাহলে এই ব্যাংকগুলোর লস গুলো হলো কেন? হ্যাঁ, যে এদের কেন বারবার ক্যাপিটাল লাগছিল? তো এইটাও হচ্ছে কি, আমরা যদি পত্র পত্রিকা ফলো করে দেখি, এদের একটা পার্ট আমি তো অলরেডি বললাম যে লোন দেওয়ার ক্ষেত্রে দেখা গেছে যে অনেক বেশি ইনফ্লুয়েন্স কাজ করেছে, অনেকগুলো বিজনেস গ্রুপকে লোন দেওয়া হয়েছে যারা আসলে লোন নেওয়ার উপযুক্ত না। এটা হচ্ছে কি একেবারে প্রধান কারণ। বাট লোন ছাড়াও আরো কিছু কিছু রাস্তা ছিল যেটার মাধ্যমে হয়তো দেখা গেছে যে টাকা লস হয়েছে। ফর এক্সাম্পল, আপনার দেখা গেছে যে এই ব্যাংকগুলো যখন অন্য ব্যাংকে টাকা রেখেছে বা অন্য এনবিএফআই তে টাকা রেখেছে, অনেক সময় দুর্বল, খুবই অতি দুর্বল প্রকৃতির প্রতিষ্ঠান, যেখানে আমরা জানি টাকা ফেরত আসবে না, সেখানে রাখা হয়েছে। অথবা সেখান থেকে কোনো স্টক মার্কেটে বা স্টক মার্কেট মিউচুয়াল ফান্ডে টাকা দেওয়া হয়েছে, সেক্ষেত্রেও অনেক সময় হয়তো ওই প্রুডেন্সটা মেনটেন করা হয় নাই। তো এগুলো সবকিছু মিলিয়েই হচ্ছে গিয়ে ন্যাশনাল লেভেলের যে সমস্যাটা। এখন ন্যাশনাল লেভেলের সমস্যা ছাড়া অন্যান্য যে সমস্যাগুলো চলে আসে গ্রাহক লেভেলে, যেটা হয়ে যায় যে যেহেতু সরকারি প্রতিষ্ঠানের কিছু কালচারাল দিক আছে যেটা প্রাইভেট সেক্টরের থেকে ডিফারেন্ট। আপনি একজন আন্ডার পারফর্মিং লোককে কিভাবে আইডেন্টিফাই করবেন, বা আন্ডার পারফর্মিং লোককে আপনার কিভাবে পেনালাইজ করবেন, হ্যাঁ, সেটা কিন্তু খুব ক্লিয়ার প্রেসিডেন্সেস নাই। তো যার ফলে দেখা যায় যে অন্যান্য প্রাইভেট সেক্টরের প্রতিষ্ঠানগুলোর তুলনায় তারা অনেক পিছিয়ে থাকে গ্রাহক সেবায়
তারপর হচ্ছে গিয়ে টেকনোলজির দিক থেকে আজকাল বেশিরভাগ প্রাইভেট ব্যাংকদের মোবাইল ব্যাংকিং অ্যাপ চলে আসছে, কিন্তু সরকারি ব্যাংকগুলো কিন্তু থাকলেও এখনো সামগ্রিক দিক থেকে পিছিয়ে আছে। সো এই যে এই ইনোভেশন এন্ড টেকনোলজি বা কাস্টমার সার্ভিসের জায়গাগুলো গ্রাহকের জন্য একটা ফ্যাক্টর আমার কাছে ডেফিনেটলি মনে হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় অনলাইন ব্যাংকিং নাই, আপনি যেই ব্রাঞ্চ থেকে সার্ভিস নেন ওই ব্রাঞ্চেই যেতে হচ্ছে। সো এটা হচ্ছে গিয়ে দ্বিতীয় যেই পার্টটা আর কি। তো আমি মোটামুটি এগুলোই বলবো আপাতত, এটাই আমার পক্ষ থেকে থাকুক, পরে দরকার হলে আমি আরো অ্যাড করবো। থ্যাংক ইউ আসিফ ফর দ্য ইনসাইটফুল প্রাইমারি ডিসকাশন। জ্যোতি ভাইকে আমি অনুরোধ করবো, জ্যোতি ভাই যদি এই পর্যায়টায় যে আপনার অবজারভেশন কি ছিল আমাদের, ধরুন একটা তো হচ্ছে আমাদের সরকারি ব্যাংকগুলোর ঐতিহাসিক ভাবে কিছু সংকট ছিল, মানে আমাদের গোড়া থেকে আমাদের, এমনকি 80-র দশকে আমরা যখন প্রাইভেট সেক্টর ব্যাংকগুলোর যাত্রা শুরু করাই, তার একটা বড় কারণগুলোই ছিল যে সরকারি ব্যাংকের ইনহেরেন্ট করাপশন বা তাদের সার্ভিস প্রোভাইড করার অক্ষমতা বা কম ক্ষমতা, সেটা তো একটা ছিল। কিন্তু এরপরেও কিন্তু আমাদের যেমন বেসিক ব্যাংকের মতো একটা বেশ ভালো ব্যাংক হয়েছিল, বেসিক ব্যাংক কিন্তু বেশ ভালো পারফর্মিং ব্যাংক ছিল, যেটা মোটামুটি একটা অবিশ্বাস্য দক্ষতায় ধসায় ফেলা হয়েছে। এবারে এইটা আমি বলবো যে আওয়ামী লীগ যে হাসিনোক্রেসির যেই আলোচনাগুলো আমরা গত 1.5 বছরে খুব কমই করেছি বলতে গেলে, আমরা পলিটিক্যাল ঝগড়াঝাটি করতে গিয়ে আমরা ভুলে গিয়েছিলাম যে কিভাবে বেসিক ব্যাংকের মতো একটা প্রচন্ড পারফর্মিং ব্যাংকে ধসায় দেওয়া হচ্ছে। তো এইখানে আপনার কি মনে হয় যে সরকারি ব্যাংকগুলোর এই সংকটটা কি আমাদের পুরোটাই ঐতিহাসিক, নাকি এই হাসিনোক্রেসির সময়েরও একটা বড় রোল আছে? এই জায়গাটা যদি আপনি একটু ফোকাস করেন, এবং এখান থেকে আমাদের টেক আওয়েটা কি, আমরা কিভাবে সামনের দিকে এই গুলা থেকে শিখতে পারবো? শিওর, ওকে। সো আমি একটু একটু হিস্ট্রি দিয়ে শুরু করি তাহলে। ওকে, সো যে 4টা কমার্শিয়াল ব্যাংক, সোনালী, রূপালী, জনতা আর অগ্রণী, এই 4টা ব্যাংক অ্যাকচুয়ালি ছিল স্বাধীনতার আগে, দিস ওয়ার পাকিস্তান ওন্ড ব্যাংকস। ওকে, হাবিব ব্যাংক, তারপর আরেকটা বোধহয় ছিল ইউনাইটেড ব্যাংক বা এরকম কিছু একটা। হাবিব ব্যাংকটার নাম জানি, অন্যগুলির নাম ভুলে গেছি। But these were basically banks that were Pakistani owned. So স্বাধীনতার পরে they were nationalized because যেহেতু ওনাররা ছিল না দেশে। So that's the history. However, ওই সময়টাতে 70s এ ব্যাংক ন্যাশনালাইজেশনটা অনেক দেশই করা হয়। তখন যেহেতু একটা মানে সোশ্যালিস্ট চিন্তা ভাবনা ছিল অনেক সরকারের, সেখান থেকেও আসতে পারে। ইনফ্যাক্ট এটা 1970-এর ইলেকশনের সময় তখন শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগের ম্যানিফেস্টোতেও ছিল যে তারা ক্ষমতায় গেলে পরে ধাপে ধাপে ব্যাংক জাতীয়করণ করবে। তখন ওই সময় পাকিস্তানি যে পলিটিক্যাল পার্টি ছিল, ভুট্টো সাহেবের পিপলস পার্টি, তাদেরও ছিল। ইন্ডিয়াতে ইন্দিরা গান্ধী, উনিও ব্যাংক ন্যাশনালাইজেশন ওয়াজ ওয়ান অফ আর কি সিগনেচার পলিসিস অ্যাজ ওয়েল। সো তখন আইডিয়াটা ছিল যে যারা আর কি ব্যাংক জাতীয় ন্যাশনালাইজ করার কথা যারা বলতো, তারা যে যে ইকোনমিক রেশনালটা দিত সেটা হচ্ছে যে দুটো। একটা হচ্ছে যে কমার্শিয়াল ব্যাংকস ডু নট সার্ভ দ্য পুয়ার। কমার্শিয়াল ব্যাংক যেহেতু তাদের কমার্শিয়াল রিজনে ইয়ে করবে, সো গরিব মানুষ আর কি ব্যাংকিং খাত থেকে সুযোগ পাবে না, পেত না, এবং সেটার হয়তো কিছুটা যুক্তিও ছিল সেই সময়। আরেকটা ইয়ে ছিল হচ্ছে যে রিলেটেড ইয়েটা ছিল আর কি, যেরকম এটা নট জাস্ট পুয়ার পিপল বাট অলসো পিপল অফ মার্জিনালাইজড কমিউনিটিস। সো এটা হয়তো বাংলাদেশের ক্ষেত্রে অত বেশি প্রকট ছিল না, যেহেতু বাংলাদেশে রিলেটিভলি হোমোজেনিয়াস আমরা, কিন্তু ভারতে বা অন্য দেশে আর কি, যেখানে আপার কাস্ট অথবা সার্টেন এথনিক গ্রুপস, কমার্শিয়াল ব্যাংকগুলি আর কি তাদেরকেই টার্গেট করতো। বাংলাদেশের ক্ষেত্রে হয়তো এটা বলা যেত যে এরকম যে জিওগ্রাফিক্যাল রিচ হয়তো কম ছিল কমার্শিয়াল ব্যাংকগুলির, যে বেশিরভাগই এটাই ফোকাসড হতো ঢাকায়, গ্রাম অঞ্চলে হয়তো বেশি ইয়েটা পাওয়া যেত না। অ্যান্ড দিস ইন আ টাইম 70s এ তো বাংলাদেশে আরবানাইজেশন রেট তো 5%-এরও কম ছিল, 95% লোকই গ্রামে থাকতো। সো দিস ইজ দ্য হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। এখন আমরা তো এটা গেল একটা জিনিস। অ্যান্ড দেন দেয়ার ওয়াজ অলসো দ্য আইডিওলজিক্যাল ব্যাকগ্রাউন্ড, যে আপনার সমাজতন্ত্র বা সোশ্যালিজম, স্টেট ওন্ড এন্টারপ্রাইজেস, স্টেট কন্ট্রোল ওভার ইকোনমিক অ্যাক্টিভিটিস,
this was seen as a legitimate and a better way of organizing the society and organizing the economy. তো তখনকার আইডিওলজিতে সেটাই ছিল আর কি। তো আসিফ ইকবাল আপনি বললেন যে আমরা তো 80s-এও দেখতাম যে এরকম যে তখন অলরেডি রেকগনিশন এসে যায় যে আমাদের দেশে এই ন্যাশনালাইজড ব্যাংকগুলি প্রবলেম হচ্ছে। ইনফ্যাক্ট শেখ মুজিবুর রহমানের আমলেই আমরা হাসিনার আমলে যেগুলি দেখেছি সেগুলির অনেক কিছুরই শুরু শেখ মুজিবুর রহমান সাহেবের আমলেই, যে আপনার পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্টস টু দ্য ব্যাংকস এট দ্য বোর্ডস, তারপরে হচ্ছে আপনার এমপ্লয়মেন্ট, যে যাদেরকে চাকরিতে নেওয়া হচ্ছে ইটস নট দ্যাট যে তাদের কোনো কোয়ালিফিকেশন ছিল বা কিছু, বিগেস্ট কোয়ালিফিকেশন ছিল যে পলিটিক্যাল ক্যাডার্স, ছাত্রলীগের লোকজন, রাইট? So these problems already started শেখ সাহেবের সময়, এবং জিয়াউর রহমানের আমলেও এই প্রবলেমগুলি আসলে ট্যাকল করা হয়নি তখনও। সো এই প্রবলেমগুলি আসলে প্রথম ট্যাকল করা শুরু হয় 80 দশকের শুরু থেকে সাত্তার সাহেবের সময় এবং তারপরে এরশাদ সাহেবের সময়, যখন আপনার কিছুটা বিদেশি চাপে, IMF এবং ওয়ার্ল্ড ব্যাংকের স্ট্রাকচারাল রিফর্মের চাপে, যে তোমরা যদি ভাই সরি একটু সম্ভবত একটা বড় ধরনের ইন্টারভেনশন হয় ফিনান্সিয়াল সেক্টর রিফর্ম প্রজেক্টের সাথে সাথে, মানে ওই সময় সম্ভবত সেন্ট্রাল ব্যাংক এবং সরকারি ব্যাংক দুটোর ক্ষেত্রেই একসাথে কাজ করা হয়, ইফ আই এম নট রং। একসাথে কাজ করা হয়, হ্যাঁ। সো কিছুটা আর কি বিদেশি মানে IMF ওয়ার্ল্ড ব্যাংকের স্ট্রাকচারাল রিফর্মের প্রেসারে, কিছুটা ছিল আসলে যে তখন যারা বোধ জিয়া সাহেবের সময়, সাত্তার সাহেবের সময় এবং এরশাদ আমলে যারা ফাইন্যান্স মিনিস্ট্রিতে ছিল, দে ওয়ার রিয়ালাইজিং যে ওকে, একটা হচ্ছে যে এরকম যে ব্যাংকিং সেক্টর গুলি আসলে দে আর ব্লিডিং ফিসকাল মানে হচ্ছে আর কি ট্যাক্স পেয়ারের মানি, সো এই বেইল আউট গুলি আসলে বিকামিং টু কস্টলি। বাট অলসো আরেকটা রিয়ালাইজেশন ছিল যে সেটা পার্টিকুলারলি এরশাদের সময়, যে তখন যেটা শুরু হলো সেটা হচ্ছে যে ব্যাংক ডিফল্ট কালচার, যেটা আর কি যে পলিটিক্যাল কারণে লোন দেওয়া। সো তখন দেখা গেল যে এরকম যে যদি সরকার পলিটিক্যাল পারপাসে লোন দিতে থাকে তাদের পলিটিক্যাল এন্ডস এর জন্য, অ্যান্ড এট দ্য সেম টাইম আমি যদি ইকোনমি গ্রো করতে চাই, তাহলে তো আমার একটা অ্যাকচুয়ালি ফাংশনিং ব্যাংকিং সেক্টরও দরকার হবে। সো তখন জিনিসটা চিন্তা করা হলো এরকম যে ঠিক আছে, আমরা মানে সেই সরকারের আমাদের পলিটিক্যাল ইকোনমিটা ছিল এরকম 80-র দশকে, যে একটা ভাইব্রেন্ট কমার্শিয়াল ব্যাংকিং সেক্টর আস্তে আস্তে তৈরি হবে, যারা আসলে জেনুইন ব্যাংকিং নিডসটা করবে এবং প্রাইভেট ইকোনমিকে সাপোর্ট করবে, আর একটা ছোটখাটো মানে ওভার টাইম ছোট করে নিয়ে আসা হবে একটা সরকারি ব্যাংকিং সেক্টর, যেটা সরকার আসলে তার পলিটিক্যাল এন্ডসে ইউজ করবে। এমন না যে এরশাদ সরকার খুব একটা রিফর্মিস্ট সরকার ছিল, ওকে, সো তা না, কিন্তু দে রিয়ালাইজ যেরকম যে এক্সিস্টিং স্ট্যাটাস কোটা সাস্টেইনেবল ছিল না। সো এরশাদের আমলে সেই রিফর্মটা শুরু হয় 90-এর দশকে, সেই রিফর্মগুলি আসলে সাস্টেইন করা হয়, অ্যান্ড অ্যাকচুয়ালি জেনুইনলি একটা ভাইব্রেন্ট কমার্শিয়াল ব্যাংকিং সেক্টর, প্রাইভেট সেক্টর ব্যাংকিং শুরু হয় দেশে, যেটা এসে 2009-এর পরে আসিফ যেটা আপনি বললেন যে অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিয়াল স্কেলে ধ্বংস করা হয়। সেটা যে শুধু মানে সারপ্রাইজিং জিনিসটা হচ্ছে যে সারপ্রাইজিং এবং ট্র্যাজিক, যেটা আর কি যে আপনার অনেক দেশেই সরকারি ব্যাংকগুলি করাপশন এবং প্যাট্রোনেজের ভেহিকল, সেটা খালি বাংলাদেশে একা না। হাসিনার আমলে যেটা হয়েছিল যে এদের সাথে সাথে তো প্রাইভেট ব্যাংকিং সেক্টরগুলিতেও, ইসলামী ব্যাংক অ্যান্ড আদার্স, সেখানেও রেড করা হয়েছিল আপনার। সো উই টকড অ্যাবাউট ব্যাংকিং সেক্টর ইন আদার এপিসোডস, সো সেই আমি আলোচনায় ঢুকবো না। কিন্তু সরকারি ব্যাংকগুলির এখন আসিফ খান যে প্রবলেমগুলি বললেন, তার সাথে দ্য আদার থিং দ্যাট আই উড অ্যাড ইজ দ্যাট হাসিনা হ্যাজ ক্রিয়েটেড এ রিয়েলি ব্যাড প্রেসিডেন্টস বা এক্সাম্পল, যেটা আমাদের নির্বাচনের পরে নির্বাচিত সরকার, আগামী সরকার বা তার পরের সরকার যারাই আসবে, তাদের জন্য এই ব্যাড প্রেসিডেন্টসটা একটা টেম্পটেশন হয়ে থাকবে সবসময়, যে এগুলি করা যায়। উল্টা দিক যেটা, সেটা হচ্ছে যে আপনার এটা করলে পরে যে পরিণতিটা খুব খারাপ হয়, সেটাও আমরা দেখতে পাচ্ছি। সো এটা একটা ওয়ার্নিংও হয়ে থাকতে পারে। এখন রাজনৈতিক সরকারের তো রাজনৈতিক, কিন্তু যদি ভাই এক্ষেত্রে আমি আপনাকে এর কাছে এটা সরাসরি মতামত চাবো। গত 1.5 বছরে আমাদের রাজনৈতিক দলগুলো মানে নির্বাচনে
জিতলে যারা ক্ষমতায় যেতে পারে, যে এক্সিস্টিং রাজনৈতিক দলগুলোর কোনোটাই তো যাবে, রাইট? তাদের আচার আচরণ কি দেখে আপনার মনে হচ্ছে যে দে হ্যাভ লার্নড এট অল এনিথিং? That is a very good question. তাদের আমার ধারণা যে তারা এইটুকু বুঝতে পারে যে এরকম যে খোলাখুলি হাসিনা স্টাইলে চুরি করতে গেলে মুশকিল হতে পারে, সেইটুকু তারা বুঝতে পেরেছে, সেই ভয়টা তাদের আছে। কিন্তু এই ভয়টা তাদের মধ্যে কতদিন থাকবে সেটা হচ্ছে কথা। এটা কেন বলছি? এটা বলছি এই জন্য যে এরকম যে যেটা আসিফ আপনি বললেন যে আমরা তো আসলে মানে বেসিক ব্যাংকে কি হয়েছে সেটার কথা আমরা বোধহয় অলরেডি ভুলে যাওয়া শুরু করেছি। সো আমরা যদি ভুলে যাই তাহলে পরে এই ভয়টাও তারা ভুলে যাবে। সো আমাদের কাজটা হচ্ছে আসলে দুটো, একটা হচ্ছে যে এই কি হয়েছিল সেই জিনিসগুলি মানুষকে মনে করিয়ে দেওয়া একটু, আর দ্বিতীয়টা হচ্ছে যে যারা ক্ষমতায় যেতে পারেন যে রাজনৈতিক দলগুলি তাদেরকে বলা যে ঠিক আছে লোক আমরা বুঝতে পারি যে এরকম যে তোমাদের এই টেম্পটেশন গুলো থাকবে, ঠিক আছে, কিন্তু এই টেম্পটেশন গুলো তোমাদের জন্যই ক্ষতি হতে পারে। রাদার লেটস অ্যাকচুয়ালি থিঙ্ক অ্যাবাউট ফিজিবল সলিউশনস। আমরা যদি বলি যে আপনারা আসলে স্টেট ওন ব্যাংক, আমাদের 9টা স্টেট ওন ব্যাংক আছে এখন, এগুলিকে আপনারা সব প্রাইভেটাইজ করে দেন, এইটা বোধহয় তাদের জন্য আসলে খুব একটা প্যালেটেবল হবে না। পলিটিক্যাল ইকোনমি সাচ দ্যাট সেটা হবে না। কিন্তু আমরা যদি এমন কিছু বলতে পারি যে দেখেন আপনারা এই আসলে প্রাইভেটাইজ করা উচিত, আপনারা সেটা হয়তো করতে পারবেন না, সেটা মানতাম, কিন্তু এই জিনিসগুলি আমরা করতে পারি XYZ, সেই XYZ গুলো আসলে আমরা বলতে পারি। সো একটা হচ্ছে যে আমাদের আচ্ছা জ্যোতি ভাই সরি, এখানে একটু বলে রাখা ভালো, যদি আপনি বলেছিলেন যে জিয়া রহমান সাহেবের সময়ে বড় ধরনের কোনো সংস্কার হয়নি, কিন্তু একটা কাজ শুরু হয়েছিল, সেটা হচ্ছে যে আমাদের তো বাংলাদেশ যখন যাত্রা শুরু করে আমাদের তো ব্যাংক ছিল 6টা, সোনালী, অগ্রণী, জনতা, রূপালী, উত্তরা, পূবালী, মানে যতগুলো তখন পাকিস্তানে অ্যাভেলেবল ব্যাংক ব্রাঞ্চ ছিল সবগুলোকে অ্যামালগেমেট করে এই 6টা ব্যাংক করা হয়। পরবর্তীতে 1973 সালে কৃষি ব্যাংক করা হয়, ঠিক আছে? তো আমার যতদূর মনে পড়ে জিয়া রহমান সাহেবের সময় কিন্তু ওই উত্তরা এবং পূবালীকে প্রাইভেট সেক্টরে দেওয়ার কাজটা শুরু হয়। এবং আমরা যদি এখন ইন্ডাস্ট্রির দিকে তাকাই, মানে পূবালী কিন্তু ইন এনি কন্টেক্সট ইট ইজ ওয়ান অফ দি স্ট্রংগেস্ট ব্যাংক। আমি ঠিক জানি না আপনি কতটুকু ফলো করার সুযোগ পেয়েছেন, পূবালী কিন্তু প্রচন্ড স্ট্রং ব্যাংক। মানে এখন আমাদের যদি টপ 5 স্ট্রং ব্যাংকের কথা আসে পূবালী চলে আসে। ইভেন উত্তরার অবস্থাও কিন্তু খুব ভালো। এবং আপনি যদি বলেন তারা এখন এমন একটা পজিশন এসছে যে তারা এখন কিন্তু কমার্শিয়াল ব্যাংকের স্ট্যান্ডার্ডে কাছাকাছি তারা স্যালারি অফার করে এবং তারা ওরকম ভাবেই এমপ্লয়মেন্ট করে। এবং ওদের ধরেন আপনার NPL হচ্ছে ইন্ডাস্ট্রির একদম নিচের দিকে, ক্যাপিটাল শর্টফল থাকা তো প্রশ্নই আসে না। তাহলে এই লার্নিংটা আমরা কি পলিটিক্যাল গভর্নমেন্টকে দেখাইতে পারি না যে আপনারা এখন, কারণ আমাদের সরকারি ব্যাংকগুলো কিন্তু এখন যে অবস্থায় আছে এটা আমাদের হিসাব করলে 70-এর দশকের ইকোনমির তুলনায়ও খারাপ, মানে আমাদের ইকোনমি এখন যতটুকু বড় হয়েছে তার তুলনায় আসলে সরকারি ব্যাংকগুলা 70-এর দশকের চেয়ে অনেক বেশি খারাপ অবস্থায় আছে। এটাকে আমরা ওনাদেরকে দেখাইতে পারি কিনা যে প্রাইভেট সেক্টরের হাতে আস্তে আস্তে ছাড়লে ফলটা কি হয়? অবশ্যই আমরা সেই এক্স্যাক্টলি যে আমরা দ্যাট ইজ এ ভেরি গুড পয়েন্ট, যে আমরা যদি যারা ক্ষমতায় আসবেন তাদেরকে এই জিনিসটা, এই মেসেজটা রিমাইন্ড করাতে পারি যে আপনার মানে 70-এর দশকের থেকেও এখন খারাপ অবস্থা, এবং এই স্ট্যাটাস কো যদি আপনারা কন্টিনিউ করেন তাহলে পরে আপনারাই সাফার করবেন, বিকজ ক্ষমতায় তো আপনারাই থাকবেন। মানুষকে এটা বেশি দিন বলা যাবে না যে হাসিনা খুব খারাপ ছিল, মানুষ আপনাদেরকেই দোষ দেবে। সো আপনাদের নিজেদের স্বার্থেই এই জিনিসগুলো ট্যাকল করা উচিত। দ্যাট ইজ ডেফিনেটলি ওয়ান থিং। অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে যেরকম যে পজিটিভ এক্সপিরিয়েন্স দেওয়া, যে আসলে এটা আপনারা মানে আপনাদের প্রেডিসেসররা এটা করতে পেরেছিল, আপনারাও পারবেন, এন্ড হিয়ার ইজ হাউ ইউ শুড অ্যাড্রেস দিস। এই মেসেজটা আমরা তাদেরকে দিতে পারি, আমাদের দেওয়া উচিত। এবং এই কথাগুলোই আসলে আমাদের আজকের এই এপিসোডের একটা মেইন কারণই হচ্ছে এই জিনিসগুলো নিয়ে কথা বলা। অনেক ধন্যবাদ জ্যোতি ভাই। আমরা মোটামুটি আমাদের ব্যাংকিং সেক্টরে বর্তমান পরিস্থিতি নিয়ে প্রেক্ষিতে সরকারি ব্যাংকগুলোর অবস্থা নিয়ে একটু কথা বললাম। আমরা এখন দ্রুত চলে যাব আসলে করণীয় কি, কারণ সমস্যা নিয়ে সবাই কথা বললাম, সমস্যাগুলো আসলে অজানা না। আমরা মোটামুটি যদি দেখি যে আমাদের প্রথম সমস্যাটা তৈরি হয় আসলে কর্পোরেট গভর্নেন্স থেকে। কারণ আমরা যদি দেখি যে সরকারি ব্যাংক আমাদের দেশের যাত্রা শুরুতে যে কয়টা ছিল তার মধ্যে যে দুটোকে
অলমোস্ট পুরোপুরি বেসরকারি খাতে দেওয়া হয়েছে। এগুলো একেবারে এখন মানে আমাদের সবচেয়ে ট্রাস্টওয়ার্দি ব্যাংকগুলোর মধ্যে অন্যতম, এবং যেগুলো সরকারের হাতে রয়ে গেছে এবং সরকার যেগুলোকে পরে তৈরি করেছে, ফর এক্সাম্পল বেসিক ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক তৈরি হয়েছে 80-র দশকে, বাংলাদেশ শিল্প ব্যাংক তৈরি হয়েছিল, বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা তৈরি হয়েছিল আরেকটা ব্যাংক। এই দুটোকে অ্যামালগামেট করে সম্ভবত 2007 বা 2008 মার্চ করে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক তৈরি করা হয়। সেটার অবস্থাও ভালো না। তার মানে কিন্তু আমরা একটা জিনিস শিখতে পারি যে আইদার গভর্নমেন্ট ওনারশিপ কমাইতে হবে, অথবা বোর্ডে ফুললি প্রফেশনাল এবং পলিটিক্যালি ডিসকানেক্টেড লোক রাখতে হবে, এবং যারা কারেন্ট ব্যুরোক্রেট না। এটার সম্ভবত কোনো বিকল্প নাই। এই বিষয়ে প্রথমে আসিফ খান যদি একটু বলেন যে ব্যাংকগুলো তাহলে আমাদের লার্নিং হচ্ছে কর্পোরেট গভর্নেন্সটা আমাদের কিভাবে দেখতে হবে। এক নাম্বার, যদি আমরা একদম মানে শুরু করি তাহলে আমাদের কিভাবে শুরু করা, ওনারশিপ স্ট্রাকচার এবং কর্পোরেট গভর্নেন্স, এখানে আমাদের প্রথম ধাপে সরকারের করণীয় কি? আসিফ যদি একটু বলেন। আসিফ ভাই, আপনিও অ্যাকচুয়ালি আনসারটা অলরেডি দিয়েই দিয়েছেন যে আপনার শুরু করতে হবে বোর্ড লেভেল থেকে, যে বোর্ডে কারা যাবে। হ্যাঁ, দেখেন গ্লোবালি বোর্ড মেম্বারদের কিছু বেস্ট প্র্যাকটিসেস গ্লোবালি আছে। সেটার মধ্যে একটা হচ্ছে তাদের শেয়ার হোল্ডার মেম্বার হোক আর নন শেয়ার হোল্ডার হোক, সেই ক্ষেত্রে আপনার সাবজেক্ট ম্যাটার এক্সপার্টিস আছে কিনা, সেটা একটা বড় বিষয় কনসিডার করা, যে তারা বোর্ডে কিসের জন্য গেছে, বিকজ দে হ্যাভ সার্টেন নলেজ এন্ড এক্সপার্টিস, যেটা থ্রুতে এই ব্যাংকের ক্রিটিক্যাল কিছু ডিসিশনস তারা নিতে পারবে। এবং তারা যেহেতু শেয়ার হোল্ডারদের রিপ্রেজেন্টেটিভ, সেই ক্ষেত্রে তাদের ম্যানেজমেন্টকে ইভ্যালুয়েট করা, ম্যানেজমেন্টের পারফরমেন্সকে অ্যাসেস করা, সেটাও কিন্তু আসলে বোর্ডের কাজ। এছাড়াও আরো কিছু ফাংশন আছে, অডিট ফাংশন এন্ড আদার্স, যেগুলো বেসিক্যালি বোর্ড করবে। সো প্রথমে একটা পার্ট আমি যেটা বলছি যে বোর্ডে কেপেবল লোক, যারা নলেজেবল লোক, কেপেবল লোক, সেটাকে আনার একটা প্রয়োজনীয়তা। দ্বিতীয় হচ্ছে গিয়ে যে বোর্ডে আপনি কন্ট্রোভার্সিয়াল মানুষকে আনা যাবে না। আপনি একটু আগে বলছিলেন যে পলিটিক্যালি কানেক্টেড, মানে আসলে আমরা যদি দেখি যে বিগত সরকারের টাইমগুলোতে এই ব্যাংকগুলোতে লুটপাটটা কিভাবে হয়েছিল, সেটা পুরোপুরি ছিল একটা নেক্সাসের থ্রুতে, যারা যেখানে বোর্ডের এমন কিছু ব্যক্তিবর্গকে ঢুকানো হয়েছিল যারা হচ্ছে গিয়ে যে তাদের অবজেক্টিভটাই ছিল হচ্ছে ব্যাংকের টাকা কিছু স্পেসিফিক বিজনেস গ্রুপের কাছে পাঠানো, যেখান থেকে টাকাটা ফেরত আসবে না, এবং ওই কেপিআই নিয়ে তাকে বসানো হয়েছে ওই বোর্ডে। সো এই জায়গাটায় একটা ক্লিয়ার স্ট্যান্ডার্ড সেট করা প্রয়োজন আছে বেসিক্যালি, যে সরকারি ব্যাংকগুলোতে পলিটিক্যালি কানেক্টেড পিপল ক্যানট বি দেয়ার। আচ্ছা, থার্ড যেটা বিষয় হচ্ছে গিয়ে যে আমরা একটা প্র্যাকটিস দেখি যে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা অনেক সময় বোর্ডে থাকেন। হ্যাঁ, তো এদের ক্ষেত্রেও আসলে একটা কনফ্লিক্ট চলে আসে যে তারা ওয়াইল দে আর সার্ভিং ইন আ গভর্নমেন্ট জব, ওই ক্ষেত্রে তারা বোর্ডে আসতে পারে কি পারে না। হ্যাঁ, সেই ক্ষেত্রে যারা রিটায়ার্ড সরকারি জবে এখন নাই, মেবি দে উইল গেট আ প্রেফারেন্স। মানে এটা আপনি আমাদের থেকে বেটার বলতে পারেন, বাট এটা আমার মাথায় আসলো যে ইট কুড বি যেটা কিছু একটা আমাদের কনসিডার করার প্রয়োজনীয়তা আছে আর কি। আর এটা ছাড়া বোর্ড তো আসলে একটা লেভেল। হ্যাঁ, আসলে আমার মনে পড়ে যে 2007-08 দিকে সরকারি ব্যাংকগুলোর রিফর্মের একটা প্রজেক্ট নেওয়া হচ্ছিল, সেখানে আপনার ব্যাংকগুলোর সিইওর ক্ষেত্রে একটা ওয়ার্ল্ড ব্যাংক ফান্ডেড প্রজেক্টে কাজ হচ্ছিল, রিফর্ম প্রজেক্ট হচ্ছিল। তো আসলে শুধুমাত্র তো বোর্ড না, আপনার হচ্ছে গিয়ে যে জবাবদিহিতার কালচার কিন্তু আপনার সর্বত্রই করতে হবে, আপনার ম্যানেজমেন্ট লেভেলেও করতে হবে। এন্ড দেখেন ইকোনমিক্সে ইনসেনটিভস নিয়ে যে কথাগুলো আমরা বলি, হ্যাঁ, ইনসেনটিভস ওয়ার্ক, এই কথাটা আমরা সবসময় বলি, এর থেকে মোর ব্লেটেন্ট ট্রুথ আর হতে পারে না। ইনসেনটিভস ওয়ার্কের একটা বড় ফ্যাক্টর হচ্ছে যে কিনা রং ডুইং করছে তাকে আপনার পেনালাইজ করতে পারতে হবে। এখন রং ডুইংটা আপনার এমন হতে পারে ইন্টেনশনাল, যে আপনি সেই ইচ্ছাকৃতভাবে ব্যাংকের কোনো একটা ক্ষতি করলো, হ্যাঁ, কিন্তু তাকে আপনি কোনো পেনাল্টি দিবেন না, তাকে কোনো ফাইন দিবেন না, তাকে কোনো জেল জরিমানা করবেন না। তার মানে আই ওয়ান্ট টু এনকারেজ মোর অফ দ্যাট রং ডুইং। সো এইটা হচ্ছে কি আপনার একটা। আর অনিচ্ছাকৃতও যদি হয়, যে আপনি ইচ্ছা করে করেন না, এবার অনিচ্ছাকৃত, এটা আপনার স্কিল শর্টেজ, হ্যাঁ, সেক্ষেত্রেও তো আসলে একটা আপনার রিপারকাশন থাকতে হবে। সো এই ব্যাংকগুলোতে আসলে আপনি যদি গভর্নেন্স ট্রুলি আনতে চান, প্রথম যেটা আমি বললাম যে প্রাথমিকভাবে বোর্ডে কারা থাকবে এবং বোর্ডের ওদের পারফরমেন্সটাকে ইভ্যালুয়েট করার একটা বিষয় চলে আসবে, এবং সাথে ম্যানেজমেন্টেরও কিছু এই ধরনের সিগনিফিক্যান্ট চেঞ্জেস দরকার, ইন দ্য সেন্স যে আপনি তাদেরকে ইউ হ্যাভ টু ব্রিং ইন অ্যান অ্যাকাউন্টেবিলিটি ফ্রেমওয়ার্ক, যেখানে আসলে আপনার পারফরমেন্স ইভ্যালুয়েটেড হবে। আর সরকারি প্রতিষ্ঠানগুলোর আমি দেখেছি যে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে গিয়ে যে প্রমোশন বা অন্যান্য
সুবিধাগুলো দেখা যায় যে বয়স ভিত্তিক হয়ে যায়, মানে আপনার আউটকাম ভিত্তিক না। তো এই এনভায়রনমেন্টে আসলে কেপেবল লোক তো থাকবে না, মানে ভালো লোক যে আছে সে ডিমোটিভেটেড হয়ে চলে যাবে। এই জিনিসটা আসলে কিন্তু আমাদের একটু চিন্তা করার বিষয় হয়ে গেছে। এটা কিন্তু আমি শুধু সরকারি ব্যাংক হিসেবে বলছি না, এটা আমি রেগুলেটরি বডি এবং পুরো দেশের কথা আমি বলছি যে আপনার ভালো ট্যালেন্টকে আসলে আইডেন্টিফাই করতে হবে। সো আমি যে ইনসেনটিভস এর কথা বললাম, যে আমি তো নেগেটিভ টেকটাকে বলেছি, পজিটিভ ইনসেনটিভস গুলো চিন্তা করার বিষয় আছে, যে একজন ভালো করছে তাকে আমার রিওয়ার্ড দেওয়ার সুযোগ করে দিতে হবে আর কি। তো মোটামুটি এগুলোই আর কি ধরেন আমার মাথায় এখন সোফার আসলো। আচ্ছা, অনেক ধন্যবাদ আসিফ। জ্যোতি ভাইয়ের কাছে আমি আরো দুটো পয়েন্ট নিয়ে বলবো। একটা হচ্ছে আসিফ যে প্রসঙ্গগুলো বললো ম্যানেজমেন্ট কনটেক্সট বা আমার এমপ্লয় কনটেক্সটে, দুটো প্রবলেম কিন্তু আমরা কমার্শিয়াল ব্যাংক, সরকারি কমার্শিয়াল ব্যাংকগুলো বা সরকারি মালিকানাধীন ব্যাংকগুলোতে দেখে আসছি। একটা হচ্ছে সরকারি মালিকানাধীন ব্যাংকগুলোকে কিন্তু ওদের প্রত্যেকের আলাদা বোর্ড আছে, এরপরেও তাদের এমডি পজিশনটার অ্যাটলিস্ট, আমি এক্স্যাক্টলি ভুলে গেছি, ডিএমডিটাও সম্ভবত, এই দুটোর অ্যাপয়েন্টমেন্ট কিন্তু নিয়ন্ত্রিত হয় মিনিস্টার অফ ফাইন্যান্স থেকে। আপনার মতে এটা কি ব্যাংকের জন্য বেটার একটা সলিউশন, নাকি আসলে সরকারি ব্যাংকের, কারণ আমার কাছে মনে হচ্ছে যে এমডি যদি অ্যাপয়েন্টেড আলটিমেটলি হন মিনিস্ট্রি থেকে, উনি তো বোর্ডের কাছে দায়বদ্ধ হওয়ার জন্য খুব একটা তাগিদ বোধ করবেন না। আর মিনিস্ট্রি মানেই তো আপনার একটা পলিটিক্যাল, মানে পলিটিক্যাল গভর্নমেন্টের তো মিনিস্ট্রির উপরে কন্ট্রোল থাকবেই। মানে অর্থমন্ত্রী উনি যতই পূজনীয় ব্যক্তি হন না কেন, উনি তো আলটিমেটলি একটা পলিটিশিয়ান। তো এটা হচ্ছে একটা পয়েন্ট। এই বিষয়টাতে আপনার সাজেশন কি থাকবে? দুই নাম্বারটা খুব ক্রিটিক্যাল একটা জায়গায়, এটা একটা ঐতিহাসিক ব্যাপার যে সরকারি ব্যাংকগুলোর সিবিএ গুলো, আমাদের যে কালেকটিভ বার্গেনিং এজেন্ট এবং ওদের যে এমপ্লয় অ্যাসোসিয়েশন গুলো, এখানে সরাসরি রাজনৈতিক দলগুলো সংশ্লিষ্ট থাকে। আপনি যদি এখন ঢাকায় আসেন, বা আপনার ওই সময় আপনি একবার সম্ভবত ঢাকায় এসেছিলেন, মতিঝিলে এইদিকে যাওয়া হয়েছে, আপনার মেমোরিতে আছে কিনা, যে আপনি সোনালী ব্যাংকের হেড অফিসের সামনে যদি দেখেন রাজনৈতিক দলের পোস্টার ভর্তি। রাইট। এই দুটো বিষয়ে আপনার মতামতটা কি, বা এই দুটো বিষয়কে আমরা আসলে কিভাবে অ্যাড্রেস না করতে পারলে আমাদের আসলে ভবিষ্যৎ ভালো না? নিশ্চয়ই। সো প্রথমটা ইজ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, সেটা হচ্ছে যে আমি যদি একটা বোর্ডই করে দেই এবং সেই বোর্ডটা যদি এম্পাওয়ার না করি, তাহলে পরে তো আর মানে আমি যদি এমডি কে ডিরেক্টলি অ্যাপয়েন্ট করি মিনিস্ট্রি থেকে, তাহলে পরে তো আর সেই এমডি বোর্ডের প্রতি ইয়ে হবে না, আপনি যেটা বললেন। অ্যান্ড দ্যাট ইজ আ নো ব্রেইনার। হ্যাঁ, যে the management should be accountable to the board. আপনি তো বোর্ডে এক দফা পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট, মানে পলিটিশিয়ানরাই তো বোর্ডে অ্যাপয়েন্ট করছে। আমি যত প্রফেশনালি দেই না কেন, মানে অল দ্যাট ইজ ফাইন, আমি প্রফেশনালকেই দিব, কিন্তু আমি তো সেটা আমি তো অ্যাজ এ মিনিস্টার আমার মিনিস্ট্রিয়াল ডিসক্রিপশন অলরেডি সেখানে এক্সারসাইজ করছি। ওইটা করার পরে যদি আমি আবার এখানেও করি, তাহলে পরে তো আর, তাহলে বোর্ডও ইন্ডিপেন্ডেন্ট থাকলো না, এমডিও বোর্ডের প্রতি অ্যাকাউন্টেবল থাকতো। সো দ্যাট ইজ স্ট্রেট ফরওয়ার্ড। আচ্ছা, সেকেন্ড যেটা, যে পলিটিক্যাল পার্টিগুলি কালেকটিভ বার্গেনিং এর জন্য মানে এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন গুলিতে যেভাবে ডিরেক্টলি ইনভলভড হয়, দিস ইজ এ হিউজ প্রবলেম, এবং দিস ইজ অলসো a more difficult problem for a political government to resolve. ইয়ে থেকে যেটা কি পলিটিক্যাল ইকোনমি যেটা আর কি, ঠিক আছে? সো এইটার ক্ষেত্রে আসলে যেটা ইয়ে করতে হবে সেটা ইজ, আই ডোন্ট থিঙ্ক উই ক্যান ডিসকানেক্ট ইট ফ্রম দ্য ব্রডার রিফর্ম। আচ্ছা জ্যোতি ভাই, আমার কাজের অভিজ্ঞতা থেকে আমি একটা অভিজ্ঞতা শেয়ার করি। আমার মনে হয়েছে, মানে ধরেন আমার প্রথম এই জিনিসটা চোখে পড়ে, আই ওয়াজ স্টুডেন্ট, ঢাকা ইউনিভার্সিটি পড়ি, তখন বিএম বাকির নামে সোনালী ব্যাংকের একজন সিবি এর খুব পাওয়ারফুল নেতা ছিলেন। এটা হচ্ছে 2001-06 বিএনপির আমলে, ঠিক আছে? ওনাকে নিয়ে পরবর্তীতে ওনার করাপশন নিয়ে খুব ইয়ে হয়েছিল। আমার মনে আছে যে আমাদের কাছাকাছি ভিকারুননিসা স্কুল ছিল, ওখানে আপনার ওই যে স্কুলের যে ইয়ে হয়, স্কুলের যে আপনার স্কুলের যে বোর্ড থাকে না, ওখানে আর কি অভিভাবক প্রতিনিধির একটা নির্বাচন হয়। সেবার আমি দেখেছিলাম ভদ্রলোক প্রচুর টাকা খরচ করেছে। আমার ওই বয়সে কিউরিসিটি আসছে যে সোনালী ব্যাংকের একজন সিবি এর কর্মচারী সেই আমলে, তখন তো বেতন আসলে স্ট্রাকচার অত ইয়ে ছিল না, উনি এত টাকা কিভাবে খরচ করছে? তারপরে তো চাকরি করে বুঝলাম। তো তার মানে কিন্তু আপনার এদের ব্যাংকের কর্পোরেট গভর্নেন্স নষ্ট হওয়ার পেছনে এই ধরনের পলিটিক্যাল নেক্সাসের একটা বেশ ভালো ভূমিকা থাকে। তো এখানে আমার কাছে মনে হয়েছে এগুলো সরকারি ব্যাংক বা পাবলিক সেক্টর প্রতিষ্ঠানে কিভাবে ওয়ার্কআউট করা, আমি একটু বলি। দেখা যায় যে প্রতিটা প্রতিষ্ঠানে বিভিন্ন ফোরাম টাইপের থাকে, কালার বেস থাকে, বা মানে সরাসরি বিএনপি, আওয়ামী লীগ বা জামাত এই নাম থাকে না, বুঝছেন? দেখা যায় যে, যেমন আমি ব্যাংকিং সেক্টরে দেখেছি আওয়ামী লীগ আমাদের ছিল স্বাধীনতা পরিষদ, বুঝছেন?
এখন আবার ওটা স্টেট চলে আসছে জাতীয়তাবাদী পরিষদ, এই ধরনের থাকে। আচ্ছা, তো এখানে আমার প্রশ্নটা এরকম যে এমপ্লয়ি অ্যাসোসিয়েশন তো আসলে লাগে, কারণ এমপ্লয়ীদের ভয়েস ম্যানেজমেন্ট। এখানে যদি আমরা এমন নিয়ম করি যে ইলেকশন সবাই ইন্ডিভিজুয়ালি করবে, কেউ এরকম ফোরাম আকারে করবে না, বা মানে আমরা আসলে কি করলে এই ম্যাল প্র্যাকটিসটা বন্ধ করতে পারবো, মানে এটা, কারণ এটা করাটা দরকার বলে আমাদের মনে হয়েছে। সো এখানে দুইটা জিনিসই আর কি। সো একটা হচ্ছে মানে যে ধরেন ইন্টারন্যাশনাল প্র্যাকটিস থেকে আপনার কি মনে হয়েছে যে এটা কিভাবে, কারণ অনেক আন্তর্জাতিক প্রতিষ্ঠানে বা সেন্ট্রাল ব্যাংকে আপনি হয়তো দেখেছেন যে এরকম এমপ্লয়ি অর্গানাইজেশন আছে, মানে যারা এমপ্লয়ীদের ভয়েসটাকে ম্যানেজমেন্ট পর্যন্ত পৌঁছে দেয়। সেখানে হয়তো ইনফরমাল একটা সিলেকশন বা ইলেকশন প্রসিডিওরও থাকে। তো ওটাকে আমরা কিভাবে একটা মানে ন্যাশনাল পলিটিক্স এর সাথে ডিসইন্টিগ্রেট করতে পারি ইন্টারন্যাশনাল প্র্যাকটিস থেকে, আপনার কি মনে হচ্ছে? সো খারাপ প্র্যাকটিস যেটা অন্য দেশে আছে, যেটা আমাদের দেশে আসলে মানে অনেক কম, সেটা হচ্ছে যে অন্য অনেক দেশে যেটা হয় কি, যে ইন অ্যাডিশন টু পার্টি পলিটিক্স এই জিনিসগুলি দে বিকাম ইন্টারটুয়াইন্ড উইথ এথনিক অর কমিউনাল পলিটিক্স। ওকে, যে হিন্দু মুসলিম অথবা আপার কাস্ট লোয়ার কাস্ট অথবা ডিফারেন্ট এথনিক গ্রুপস, যে মানে এই পার্টিকুলার এথনিক গ্রুপ বা আফ্রিকান দেশগুলিতে আর কি যেটা হয় যে ডিফারেন্ট ট্রাইবাল গ্রুপস বা এথনিক গ্রুপস, আমাদের অ্যাটলিস্ট ওই প্রবলেমগুলি নাই। সো এটা গেল একটা জিনিস। সেকেন্ড জিনিস যেটা, সেটা হচ্ছে যে পলিটিক্যাল পার্টিগুলি তো চেষ্টা করবেই আর কি যে তাদের ইয়ে বাড়ানোর জন্য। সো সেখানে সলিউশনটা আই থিঙ্ক যে আপনি যেটা বললেন যে সেরকম একটা যে ইউ মেক ইট ইন্ডিভিজুয়াল। হ্যাঁ, সো আমাদের যেরকম যে আমাদের যে ছাত্র নির্বাচন যেগুলি হয়, আমরা কিছুদিন আগে ডাকসু এগুলো দেখলাম, রাইট? সেখানে কিন্তু ইভেন দো দেয়ার আর প্যানেলস, ওকে, অ্যাট দি এন্ড কিন্তু ইউ আর ভোটিং ফর ইন্ডিভিজুয়ালস। এবং তাতে আমরা একটা জিনিসও দেখেছি যে যদিও জামাত সমর্থিত প্যানেল অনেক জায়গাতেই জিতেছে, তারপরেও কিন্তু ইন্ডিভিজুয়ালস যারা জামাতের না তারাও কিন্তু আসতে পেরেছে। ওকে, সো এই টাইপের জিনিস যেটা আর কি, যেরকম যে আপনি কোনো এটা একটা সলিউশন হতে পারে আপনি যেটা বললেন, সাম ভ্যারিয়েশন অফ দ্যাট, যেরকম যে আপনি দল করে দাঁড়াতে পারবেন না, আপনি দাঁড়াবেন অ্যাজ এন ইন্ডিভিজুয়াল and you campaign as an individual, and then once you get into the board, মানে ইয়েটা আর কি আপনার ওই মানে ওই অ্যাসোসিয়েশন বা ইউনিয়ন বা কমিটি যেটাই বলেন, once you are in there ইলেক্টেড হবে যখন ইলেক্টেড হওয়ার পরে তারপরে ইনসাইড আপনারা যখন ইয়ে করবেন আর কি, কালেকটিভলি, যেটা কালেকটিভ বার্গেনিং বা কালেকটিভ ডিসিশন মেকিং যেভাবেই করেন সেভাবে, কিন্তু আপনি ক্যাম্পেইন ওইভাবে প্যানেল করে, যে মানে আসিফ জ্যোতি প্যানেল ব্যাকড বাই হলুদ দল হুইচ ইজ স্বাধীনতার পক্ষের অথবা জাতীয়তাবাদী বা এরকম কিছু, হ্যাঁ, এইভাবে করা যাবে না। এন্ড দিস ইজ সামথিং যেটা আর কি আসলে আপনার এবং এইটা আসলে আপনার পলিটিক্যাল পার্টিগুলিও মেনে নিবে এই কারণে, বা মেনে নিতে পারে এই কারণে, কারণ হচ্ছে যে এরকম যে এভরিবডি ইজ ইকুয়ালি ডিসঅ্যাডভান্টেজড। মানে পলিটিশিয়ানদেরকে যদি আপনাকে বোঝাতে হয় যে এরকম দেখেন যে আপনিও এটাতে ক্ষতি হবেন, কিন্তু আপনার অপোনেন্টও ক্ষতি হবে, কিন্তু দেশের ভালো হবে, সেই জিনিসটা হয়তো তারা ইয়ে করতে পারে। কিন্তু আপনি যদি বলেন যে এটা দেশের জন্য খুব ভালো হবে, কিন্তু আপনি তাকে বুঝিয়ে বলতে পারলেন না যে এরকম যে তোমার ক্ষতি হবে কিন্তু আরেকজন তোমার অপোনেন্টের ভালো হবে, সে তো সেটা মানবে না। সো দিস ইজ সামথিং উই ক্যান থিঙ্ক অ্যাবাউট। কিন্তু ব্রডার যেটা আমি কমার্শিয়াল ব্যাংক আমি এই সরকারি ব্যাংকগুলির ক্ষেত্রে যেটা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আমরা যে কোনো রিফর্মের যদি চিন্তা করতে যাই, প্রথমে যে জিনিসটা স্কেয়ার মঙ্গারিং করা হবে সেটা হচ্ছে যে এটা করতে গেলে তো চাকরি যাবে। সো আমরা ওই জিনিসটা অ্যাড্রেস না করে এই জিনিসটা অ্যাড্রেস করতে পারবো বলে আমার মনে হয় না। সো এইটাতে আপনাদের কি চিন্তা, যে আমরা গভর্নেন্স ঠিক করলাম কিন্তু আলটিমেটলি তো আমাদের 9টা সরকারি ব্যাংকের দরকারটা কি? এবং আমরা যদি আসলে বলি যে 9টা সরকারি ব্যাংকের দরকার নাই, তাহলে পরে তো ইমিডিয়েট প্রশ্নটা হবে যে 9টা সরকারি ব্যাংক আপনি কি করবেন? আপনি যদি বেসরকারীকরণ করতে চান, প্রাইভেটাইজ করতে যান, এত লোকের তো চাকরি খেয়ে ফেলবেন। সো এই প্রশ্নগুলির উত্তরটা আমাদের চিন্তা করতে হবে। আচ্ছা, যদি ভাই এটার প্রেক্ষাপটে আমি একটু আমার কিছু থট শেয়ার করি। হ্যাঁ, দেখেন আসলে সামগ্রিকভাবে আসলে পুরো দেশটাই আমরা কিন্তু একটা রিফর্মের মধ্যে দিয়ে যাচ্ছি। সো এই স্টেট ওন ব্যাংকের ইস্যুটা কিন্তু আইসোলেটেড ঘটনা না। হ্যাঁ, এই ধরনের অনেক প্রশ্ন এখন স্টেট ওন ব্যাংকের বাইরে অন্য স্টেট ওন এন্টারপ্রাইজেও আসবে, বিভিন্ন জায়গায় আসবে। হ্যাঁ, অবশ্যই। এখন এই যে স্টেট ওন যেই 4টা কমার্শিয়াল ব্যাংক এবং যেই স্পেশালাইজ যে কটা আছে,
সেগুলোর ক্ষেত্রে আমার মনে হয় যে আপনার এদের সবাইকে একটা কেপিআই ড্রিভেন পারফরমেন্স প্ল্যানে আনতে হবে, যে দে উইল হ্যাভ টু ওয়ার্ক অন অ্যান ইন্টারনাল প্ল্যান সো দ্যাট দে ক্যান ইমপ্রুভ দেয়ার পারফরমেন্স। হ্যাঁ, আচ্ছা, তো এখন যদি এই যারা এই সকল পারফরমেন্স প্ল্যানে ইমপ্রুভ করতে পারে, আর আলটিমেটলি কি দেখেন আসলে এফিসিয়েন্সির কারণে যে লসটা হচ্ছে, ইনএফিসিয়েন্সির কারণে, সেটা নিয়ে কিন্তু আমি মনে করি না যে আমরা খুব বেশি ওয়ারিড। আমরা ওয়ারিড হচ্ছে গিয়ে যে যেখানে করাপশনের কারণে যে লসটা হচ্ছে, যেখানে বিগ অ্যামাউন্ট অফ টাকা ব্যাংক থেকে বের হয়ে যাচ্ছে, এইটাকে আপনার ব্লক করা কিন্তু আসলে অনেক কঠিন কিছু না। উইদিন দ্যাট কেপিআই প্ল্যান, যেটার কথা আমি বলছি, যে আপনি ব্যাংকটা যদি মোটামুটি রুরাল ডিপোজিট বা আরবান ডিপোজিট কালেক্ট করে এবং সেটার বিনিয়োগের জায়গাগুলোকে আমরা একটু লিমিট করে দিতে পারি, ধরেন সে হয়তো শুধু ট্রেজারি বিল বন্ডে ইনভেস্ট করলো, গভর্নমেন্ট বিল বন্ডে ইনভেস্ট করলো, লোন দেওয়ার জায়গাটায় শুধু সরকারি স্পেসিফিক কিছু প্রজেক্ট, এসওই প্রজেক্টে লোন দিল, প্রাইভেট খাতে দিল না। প্রাইভেট খাতের জন্য তো আরো 50টার মতো ব্যাংক রয়ে গেছে বেসিক্যালি। হ্যাঁ, তো এই ধরনের কিছু কাজ করলে আমার কাছে মনে হয় যে আপনার বড় মেজর প্রবলেমগুলো আমরা হয়তো অ্যাড্রেস করতে পারতে পারি। আচ্ছা, ইস্যুটা হবে কোথায়? যখন আপনি কোনো একটাতে পারছেন না, কোনো কারণে সে কোনোভাবে উঠে আসতে পারছে না, বা তার হেলথ এতই খারাপ যে আপনি পারছেন না, সেই ক্ষেত্রে আপনার করণীয় কি? সেই ক্ষেত্রে করণীয়গুলো হচ্ছে আমাদের তখন চিন্তা করার বিষয় আছে। তখন হতে পারে যে ধরেন আমাদের 4টা যে স্টেট ওন ব্যাংক যারা একেবারে ভেরি সিমিলার, তাদের সার্ভিসেস আর ভেরি সিমিলার, হ্যাঁ, ওদের মধ্যে যারা আন্ডার পারফর্ম করছে তাদেরকে আপনি অন্যগুলোর সাথে কম্বাইন করে দিলেন। তো কম্বাইন করে মানে মার্জ করে দিলে যেটা হচ্ছে যে আপনার, আমি কিন্তু জবগুলো বন্ধ করে ফেলতেছি না, দে উইল গিভ দ্য সার্ভিস। হ্যাঁ, একটু যেটা বুদ্ধি খাটানোর কাজ আছে সেক্ষেত্রে, যে আপনার হয়তো একই জায়গায় 2টা লোক চলে আসছে বা 2টা ব্রাঞ্চ চলে আসছে, রিসোর্সটাকে একটু যদি আপনি রিঅপটিমাইজ করা যায় এই ক্ষেত্রে, সেটাকে কিন্তু তাকে তার চাকরি না নিয়েই আপনার এটা করা সম্ভব। আচ্ছা, আরেকটা বিষয় এখানে আপনার হচ্ছে গিয়ে যে এই এই যে পয়েন্ট আমি বলতে যাচ্ছি, আমি হয়তো ভুলে গেলাম লাস্ট যে পয়েন্ট আমি আনতে যাচ্ছিলাম আর কি। বাট আমার মূল পয়েন্টটা হচ্ছে যে এখানে আপনার বন্ধ করে ফেলতে হবে, প্রাইভেটাইজ করে ফেলতে হবে, নট নেসেসারিলি। হ্যাঁ, আপনার এখানে অন্যান্য সুযোগ সুবিধা আছে। তারপর হচ্ছে গিয়ে যে আপনার হয়তো আপনি সাব ব্রাঞ্চ করতে পারেন, বা আপনি এজেন্সি অফিস ইউজ করতে পারেন, সেক্ষেত্রে তাদেরকে দেওয়া। হ্যাঁ, এবার মনে পড়েছে পয়েন্টটা, ওটা হচ্ছে কি যে আমরা যেটা জানি যে সকল সরকারি ব্যাংকগুলোর থ্রুতে হিউজ অ্যামাউন্ট অফ নিউ পিপল আর রিক্রুটেড এভরি ইয়ার। হ্যাঁ, তো আপনার এই এক্সারসাইজ গুলো যখন আপনি রান করছেন, তখন আসলে প্রায়োরিটিটা হওয়া উচিত হচ্ছে গিয়ে নট নিউ রিক্রুটমেন্ট, বাট আগের যারা এমপ্লয়ি আছে, যারা অলরেডি চাকরি করছে এই সকল প্রতিষ্ঠানে, তাদেরকে বেস্ট ইউজ কিভাবে করা যায়, রাদার দেন নতুন লোককে গতানুগতিক ভাবে হায়ার করা। মানে সেটার দিকে একটা এমফাসাইজ দিলেই কিন্তু আমার মনে হয় এই প্রবলেমটা সলভ করা সম্ভব। সো জাস্ট টু রিক্যাপ, আমার মতে ফার্স্ট হচ্ছে গিয়ে এদের অ্যাসেস করা, যে একিউআর করা হয়েছে প্রাইভেট সেক্টর ব্যাংকে, আমার কাছে মনে হয় পাবলিক সেক্টর ব্যাংকে সেটা করা দরকার। এক, দ্বিতীয় হচ্ছে গিয়ে যে সেখানে যে বড় ফেলিয়ার যেগুলো আসছে, হ্যাঁ, গভর্নেন্স ফেলিয়ার, করাপশন, অন্যান্যগুলোকে আইডেন্টিফাই করা, সেখানে কিছু ক্ষেত্রে পেনালাইজ করা। আপনার পেনালাইজ করার ছাড়া কিন্তু আসলে আপনি কোয়ালিটেটিভ চেঞ্জ আনতে পারবেন না, এটা হচ্ছে গিয়ে একেবারে ফ্যাক্ট। আপনি জানেন আপনি দোষ করবেন কিন্তু কিছু হবে না, সেটা আমাদের কিছু এক্সাম্পলস ক্রিয়েট করা। আচ্ছা, তারপর হচ্ছে কি যে সেগুলোর মধ্যে দিয়ে বড় বড় গ্যাপ গুলা প্লাগ ইন করে ফেলা, যেটা আমি বলছিলাম যে আপনি লোন দিতে পারবেন বা পারবেন না, কতটুকু লোন দিতে পারবেন সেটাকে রেস্ট্রিক্ট করে দিলেন। আর তারপর কেপিআই বা একটা আপনার পারফরমেন্স ইমপ্রুভমেন্ট প্ল্যানে নিয়ে আসা, প্ল্যান অনুযায়ী আপনি ডিসাইড করেন আচ্ছা যে কোনটাকে কিভাবে ট্রিট করব। এইটা হচ্ছে কি মানে সামগ্রিকভাবে আমার সাজেশন, এবং অলসো আপনার যে প্রশ্নটা ছিল যে হাউ ডু ইউ এনশিওর আনএমপ্লয়মেন্ট না হয়, হ্যাঁ, বা জব লস না হয়, ওইটা ট্যাকেল করার সাজেশন। Absolutely. No, this is very good. And আমি পলিটিশিয়ানদের উদ্দেশ্যে যেটা মানে ওনাদেরকে মনে করে দিব, আমাদের দায়িত্ব তাদেরকে মনে করে দেওয়া রেগুলারলি, যেরকম যে দিস ইজ অ্যাকচুয়ালি সামথিং, আপনারা যদি এই ডিফিকাল্ট ডিসিশনগুলি না নেন, তাহলে পরে ভবিষ্যতে আরো বেশি ডিফিকাল্ট ডিসিশন নিতে হবে। আপনি যদি আজকে আগের দোষীদেরকে পানিশ না করেন, আপনি যদি আজকে এই রিঅপটিমাইজ বা রিঅর্গানাইজ এগুলো না করেন, তাহলে পরে কালকে হয়তো দেখা যাবে যে আসলে একটা ব্যাংক
কলাপস করছে এবং তখন সেইটা আপনাকে আসলেই হাজার হাজার লোকের চাকরি খেতে হবে, সেটা হয়তো আরো বেশি ডিফিকাল্ট হবে। তার কারণটা হচ্ছে যে আমরা তো একটা ইন্টিগ্রেটেড ওয়ার্ল্ডে বসবাস করি এবং আমাদেরকে তো বিভিন্ন ডেভেলপমেন্ট পার্টনারের সাথে কাজ করতে হয়, তাদের সাথে আমার কান্ট্রি হিসেবে অ্যাকাউন্টেবিলিটির একটা প্রশ্ন আছে। তো আমি যখন একা একা কাজ করতেছি আমি বলতেই পারি যে আমি আমার মতো করবো, কিন্তু আমি যখন ইন্টারন্যাশনাল বডিগুলোর সাথে কাজ করবো তারা তো আমাকে বলবে তোমার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কোথায়। তো এক্ষেত্রে আমার মনে হয় জ্যোতি ভাই আমাদের শুরু করাটা উচিত আসলে প্রথমে সরকারি ব্যাংকগুলোর ল্যান্ডস্কেপটা দেখা উচিত। আমাদের তো আসে 4টা কমার্শিয়াল ব্যাংক, 5টা স্পেশালাইজ ব্যাংক। 5টার মধ্যে ধরেন প্রবাসী কল্যাণ ব্যাংক যেহেতু প্রবাসীদেরকে নিয়ে কাজ করতেছে এবং এটা রিলেটিভলি নতুন, ওদের অবস্থা এখনো তো খারাপ হয় না, ওদেরকে একটু আলোচনার থেকে আপাতত সরায় রাখে। বাকি 4টার মধ্যে স্পেশালাইজ ব্যাংকের মধ্যে আমার কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বিডিবিএল এবং বেসিক। আচ্ছা, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কিন্তু করাই হচ্ছিল কৃষি ব্যাংকে ভেঙে, মানে ওটা হচ্ছে আপনি ভালো করে জানেন যে এরশাদ সরকারের সময় উনি ওনার নর্দার্ন টেরিটরিটাকে একটা ইটস সর্ট অফ উইন্ডো ড্রেসিং অ্যাক্টিভিটিস দেখানোর মতো, যে কৃষি ব্যাংকের রাজশাহী রংপুর অঞ্চলে যা যা ব্রাঞ্চ ছিল ওগুলাকে মিলে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক করছে। এই দুইটা কিন্তু মানে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এখন বেসিক্যালি আসলে খুব একটা মানে এটার অবস্থা খুবই শোচনীয়, এটা কি ইজিলি কৃষি ব্যাংকের সাথে মার্জ করা যায়। আচ্ছা, বেসিক ব্যাংকের অবস্থা আমরা জানি, বেসিক ব্যাংক আসলে বাঁচানোই কঠিন, মানে প্র্যাকটিক্যালি আপনি এটাকে টাকা দিয়ে দিয়েও বাঁচাতে পারবেন না। বিডিবিএল এর অবস্থা খুবই সেনা। তো ঠান্ডামাতে চিন্তা করলে তো এই 4টা ব্যাংক আপনার মার্চ করাটা কিন্তু কঠিন না, কারণ এদের ব্রাঞ্চ পেনিট্রেশন এত বেশি না বা ওদের ওভারল্যাপিং ব্রাঞ্চ বেশি না। যেমন আমি দেখা যাবে যে নওগাঁতে একটা থানায় এই 4টা ব্যাংকের ব্রাঞ্চ, তো ওদেরকে যদি আমি অ্যামালগেমেট করি আমি যে বড় সাইজের একটি স্পেশালাইজ ব্যাংক পাবো, যেখানে ধরেন গভর্নমেন্ট একই সাথে তার যে প্রায়োরিটাইজ ফাইন্যান্স থাকে, এগ্রিকালচারাল ফাইন্যান্স, এসএমই ফাইন্যান্স বা বাংলাদেশ ব্যাংকের যে ওয়ান অফ দ্য প্রায়োরিটি সাস্টেনেবল ফাইন্যান্স, এগুলো এটার মাধ্যমে সে যেগুলো অন্যান্য কমার্শিয়াল ব্যাংকরা টাচ করতেছে না ওখানে যাইতে পারে। এটা একটা উপায় হতে পারে, কিন্তু যে এই 4টা ব্যাংকের মার্জ করা। আর বাকি 4টা কমার্শিয়াল ব্যাংকের ক্ষেত্রে একটা বড় জিনিস হচ্ছে, যেমন আপনার এই যে বাংলাদেশ ব্যাংক যে তার ব্যাংকিং সেবাটা অফ করে দিল, মানে লোকজনকে সে ব্যাংকিং সেবা দিত সেটা অফ করে দিল। তার উপরে ধরেন এই যে ডেট ম্যানেজমেন্ট কাজটা কিন্তু নিয়ে যাচ্ছে, মানে বাংলাদেশ ব্যাংকের বদলে গভর্নমেন্ট নিচ্ছে। সেখানে কিন্তু ধরেন এখন আমি যদি ফর এক্সাম্পল আসিফ জানে যে আসিফ যদি ওর অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি থেকে ট্রেজারি বন্ড কেনে, ওরা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে একটা অ্যাকাউন্ট খোলে। তো এই অপারেশনটাও কিন্তু আপনার পুরোপুরি একটা সরকারি ব্যাংকে দিয়ে দেওয়া যায়, সরকার তাকে একটা ফি দিল এই কাজটার জন্য, ঠিক আছে। আবার ধরেন আপনি জানেন ইকুইটি এন্ড এন্টারপ্রেনারশিপ ফান্ড নামে একটা ইটস এ রিফাইন্যান্সিং স্কিম, এটার আপনার পলিসি করে বাংলাদেশ ব্যাংক, ফান্ড ডিসবার্স করে হচ্ছে আইসিবি। ঠিক সেই রকম ভাবে বাংলাদেশ ব্যাংক এখন যে রিফাইন্যান্স গুলো করে, যে রিফাইন্যান্সিং স্কিম গুলো করে, এগুলোকে সব একত্র করে আপনি একটা কমার্শিয়াল ব্যাংকে দিতেই পারেন, কারণ সেন্ট্রাল ব্যাংক যে সবসময় রিফাইন্যান্সিং করবে নট নেসেসারি, ও তো প্র্যাকটিক্যালি মানে অন প্রিন্সিপাল একটা পলিসি প্রতিষ্ঠান। সো রিফাইন্যান্সিংটা আপনি একটা ব্যাংকে দিয়ে দেন, ফলে একটা ব্যাংকে এই ধরনের মানে নট ফুললি কমার্শিয়াল কাজগুলো করলো দিতে পারেন। আর আপনি বাকি 3টাকে যোগ করে যদি একটা কমার্শিয়াল ব্যাংক বানান, এবং আপনি ধরেন তখন আপনার প্রশ্ন আসতে পারে যে এগেইন নেত্রকোনার একটা থানায় ধরেন অগ্রণী জনতা রূপালীর ব্রাঞ্চ আছে, আপনি অগ্রণীর ব্রাঞ্চটাকে ব্রাঞ্চ বানায় বাকি 2টাকে সাব ব্রাঞ্চ বানায় দেন, কোনো সমস্যা নাই, কারণ লোকবল কিন্তু অনেক না ওইসব জায়গায়। এবং ওইখানে আপনি যেটা করবেন অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল গুলো বাড়ান, আপনি ওকে মোবাইল ব্যাংকিং দিতে উৎসাহিত করেন, ওকে ডিজিটাল ব্যাংকিং এর যে ইন্টারনেট ব্যাংকিং বা মোবাইল অ্যাপ বেসড কার্যক্রম গুলো করতে উৎসাহিত করেন। যেমন আমি একটা জিনিস দেখলাম, আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংক থাকা সত্ত্বেও গত বছর এই গভর্নমেন্ট আসার পরে প্রবাসী ঋণ নামে একটা, যে যারা বাইরে কর্মী হিসেবে যাবেন ওনারা একটা লোন পাবেন ব্যাংক থেকে, ঠিক আছে, মানে যেটা ওনারা ওখানে গিয়ে কাজ করে, মানে বাংলাদেশ সরকারের যদি যথাযথ অনুমতি নিয়ে ওনারা যান ওখানে গিয়ে কাজ করে ওই টাকাতে ওনারা ঋণ শোধ করবেন। মজার ব্যাপারটা খেয়াল করেন, ওই ঋণের পাইলটিং শুরু করছে হচ্ছে সিটি ব্যাংক। তার মানে আপনি যে আসলে স্পেশালাইজ একটা ব্যাংক রাখতেছেন আপনি নিজেই তো তাকে ট্রাস্ট করেন না। এবং আমরা যখন স্পেশালাইজ ব্যাংকগুলি শুরু করেছিলাম ব্যাক ইন দ্য 80s and 90s, তখন তো আসলে আমাদের প্রাইভেট ব্যাংকিং ইন্ডাস্ট্রিটাও খুব একটা ডেভেলপ ছিল না, সো তখন হয়তো এটা জাস্টিফিকেশন ছিল যে এগুলি, কিন্তু এখন তো আমাদের একটা আসলে প্রাইভেট ব্যাংকিং সেক্টর আছে, আমার করে যে আমি নতুন নতুন সার্ভিস কি করতে পারি, কি প্রোডাক্ট দিতে পারি। এবং প্রাইভেট ব্যাংক কিন্তু এখন ওই যে এজেন্ট ব্যাংকিং বা নতুন ধরনের আমার অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল এডিসির কারণে কিন্তু ওরা আসলেই প্রান্তিক পর্যায়ে যাওয়া শুরু করছে। তো আমার তো আসলে সরকারি ব্যাংক দরকার যেখানে প্রাইভেট ব্যাংক যায় না, সেটার জন্য মানে প্রাইভেট ব্যাংকের কম্পিটিশন হিসেবে তো আমার পাবলিক ব্যাংক রেখে আমি কোনোদিনই টিকতে পারবো না।
মানে এটা কিন্তু আপনি যদি ইন প্রিন্সিপাল তাকান, পৃথিবীর কোন দেশে প্রাইভেট সেক্টর যেখানে ফাংশনাল, ওখানে পাবলিক সেক্টরকে আপনি আনলেসে টিকতেই পারবে না, বিকজ পাবলিক সেক্টর অফিসিয়ালস আর নট মেন্ট টু বি রান আ বিজনেস। তো এই জিনিসটা কিন্তু আমরা করতে পারি ওই যে প্রাইভেটাইজেশন যদি নাও যায়। আর আরেকটা কাজ করা যায়, এটা হচ্ছে আরেকটা চিন্তা আমাদের মাথায় আসছে এই পলিটিক্যাল গভর্নমেন্টের জন্য। আপনার নতুন যে পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, সে যারই হোক, ধরেন এনসিপি সরকার গঠন করলো বা বিএনপি জামাত যে করলো, আপনি যেটা বললেন যে হাসিনা বেশ কিছু ব্যাড কালচার যে তৈরি করে দিচ্ছে, যে যেমন ব্যাংক দেওয়া, কারণ ওনাদেরও নতুন নতুন অনেক রাজনীতির নেতা উঠছেন না, আমার কাছে মনে হয় যে সরকারি ব্যাংকের একটা দুটো ওনাদেরকে দিয়ে দেওয়া উচিত, যারা ব্যাংক নিতে চায়, যে আপনারা আগে এটা চালায় দেখেন, এটাকে প্রফিটেবল করে দেখান। এইভাবে আপনার মানে প্রায় আমার মনে হয় কি সরকারি ব্যাংকগুলো যে পরিমাণ অবকাঠামো আছে বাংলাদেশে, আপনি যদি কখনো আলাদা করে দেখেন, এটা কিন্তু অনেক সময় ফরেন ইনভেস্টমেন্ট টানার জন্য ভালো একটা সুযোগ হতে পারে। ওনাদের কিন্তু বেশ ভালো পরিমাণ অ্যাসেট আছে বা প্রচুর ব্রাঞ্চ পেনিট্রেশন আছে। তো এইভাবে আমরা আসলে সরকারি ব্যাংকগুলোকে একটু ভিন্ন অ্যাঙ্গেলে তাকাইলে, মানে ওনারা কিন্তু কাজ করেন, মজার ব্যাপার হচ্ছে যে আমরা চোখে দেখি যে ওনারা কাজ করে না, কিন্তু আসলে অনেক কাজ করে। যেমন সোনালী ব্যাংকের কমার্শিয়াল ব্যাংকিং এর পাশাপাশি সরকারের বিধবা ভাতা, মানে সব ভাতা কিন্তু মূলত সরকারি ব্যাংকের মাধ্যমে যায়। মানে সরকার যে ভাতা, তাহলে এই যে দেখেন সরকার যে ভাতাগুলো তাদেরকে দিয়ে দেওয়াচ্ছে, এটার এগেন্সে কিন্তু সরকার তাকে কোনো ফি দেয় না। মানে আপনি একটা কাজ করাচ্ছেন, ব্যাংক তো ফি, এই যে আপনার গভর্নমেন্ট কিন্তু ক্যাপিটাল না দিয়ে গভর্নমেন্ট কিন্তু তাকে ফি দিতে পারে, বিকজ ইটস এ সার্ভিস। এভাবে দিয়ে কিন্তু আপনার জিনিসটা তাকে তার আর্নিং বাড়তে পারে, তার কিন্তু এতে ব্যালেন্স শিট ইমপ্রুভ করতো, নন ইন্টারেস্ট ইনকামে বাড়তো। আমার মনে হয় কি যে এই যে এভাবে চিন্তা করতে পারে গভর্নমেন্টের, আসলে প্রথমে উচিত প্রাইভেট সেক্টর থেকে কিছু ডেডিকেটেড মানে অ্যাডভাইজারি সার্ভিস নেওয়া। অনেকে আছে নন প্রফেশনালি করে দিবে, যে যারা এই ধরনের ইনসাইট গুলো দিতে পারবে যে কিভাবে আসলে রিকনস্ট্রাক্ট করা যায়। মানে আর অবশ্যই কাজটা করানোর সময় স্টেক হোল্ডার বাইনটা খুব ইম্পর্টেন্ট, যেন করার সময় যে সরকারি ব্যাংকের, আপনারা তো বুঝেন যে সরকারি কর্মচারীদের একটাই আসলে থাকে তাদের চাকরি, কারণ তারা জানে যে এখানে বেতন অনেক বেশি না, প্রমোশন ও কাজের সাথে আসিফ যেটা বললেন পারফরমেন্স। সুতরাং এখানে যদি কেউ কোনো ধরনের রিকনস্ট্রাকশন প্যাকেজে প্রথমে তাদেরকে ভয় দেখায় দেয় তোমাদের চাকরি চলে যাবে, তোমাদের প্রমোশন, তাহলে কিন্তু আর কোনো কাজ আগাবে না। তো ওই কনফিডেন্স বিল্ডিংটাও জরুরি, তাদেরকে এই কনফিডেন্সটাও দিতে হবে যে না, আপনাদের চাকরি যাবে না, আপনাদের চাকরি থাকবে এবং প্রসেসটা ওরকম ট্রান্সপারেন্ট হবে। আমার মনে হয় এইভাবে চিন্তা করলে না আমাদের সরকারি ব্যাংকগুলোকে নিয়ে নতুন ভাবে দেখার সুযোগ এখনো আছে, কারণ আমাদের দেশে তো এখনো আমরা পুরো দেশের ইকোনমিক চাহিদা অনুসারে ব্যাংকিং সেবাটাকে ছড়াইতে পারি নাই। সুতরাং আমাদের আসলে সুযোগ আছে, এটা আমার মনে হয়েছে। আপনি যদি জ্যোতি ভাই, হ্যাঁ I very much agree with you, Asif, যে আমাদের সুযোগ এখনো আছে, and also we can be creative, and সেটাই আর কি যে আমরা পলিটিশিয়ানদেরকেও সেভাবে বলতে পারি, যেরকম যে দেখেন যে এখানে আপনাদের কিছু ভালো কাজ করার সুযোগ আছে, এবং আপনারা যদি এই সুযোগটা এখন না নেন তাহলে পরে ভবিষ্যতে হয়তো আসলে ঝামেলায় পড়তে পারে। So that would be the message I would want to give to politicians, echoing everything that you said, Asif. Particularly নতুন সার্ভিসেস গুলি দেওয়ার জন্য এবং ইউজিং গভর্নমেন্ট সার্ভিস থেকে আর কি, মানে নতুন উইন্ডোজ খোলার জন্য। আসিফের কিছু অ্যাড করার ছিল। আমি একটা এক্সাম্পল দিতে চাই, সেটা হচ্ছে ইন্ডিয়ার ক্ষেত্রে। তো একটু ডিটেল করে বলি আপনাদেরকে। এখন ব্যাংকের ফান্ডেড ব্যবসা যেটা আমরা বলি, সেটা হচ্ছে সে ডিপোজিট নিয়ে সে লোন দেয়, এটা থ্রুতে সে ফান্ডেড ব্যবসা করে। বাট কিছু নন ফান্ডেড ফি জেনারেটিং ব্যবসা আছে, অন্যান্য ধরনের ট্রেড ব্যবসা, এই ব্যবসা সে ব্যবসা। তো বাইরের দেশে ব্যাংকদের একটা বড় বিজনেস হচ্ছে তার নিজের ব্যাংকের প্রোডাক্ট না, বাট অন্য কারো প্রোডাক্ট সে সেল করে। সেই সেলিংটা করে কারণ ব্যাংকদের হচ্ছে ডিস্ট্রিবিউশন চ্যানেল অনেক বিস্তৃত, মানে অনেক বড় ডিস্ট্রিবিউশন চ্যানেল আছে দেশের সর্বত্র, তাদের হচ্ছে ফিজিক্যাল সেটআপ আছে, সো দে ক্যান অ্যাকচুয়ালি সেল আদার প্রোডাক্ট। সো ইন্ডিয়ার ক্ষেত্রে আপনার ধরেন ইন্স্যুরেন্স প্রোডাক্ট বা মিউচুয়াল ফান্ড প্রোডাক্ট, হ্যাঁ ব্যাংক অ্যাসুরেন্স, হ্যাঁ এবং মিউচুয়াল ফান্ড, এটা হচ্ছে ব্যাংকরা বিক্রি করে তাদের প্রোডাক্ট না, মানে তাদের ব্যাংকের প্রোডাক্টটা থার্ড পার্টির প্রোডাক্ট পার্টনারশিপ করে সে বেচে। এবং বাংলাদেশে ওরা এজেন্ট হিসেবে অ্যাক্ট করে। ইন্ডিয়াতে একটা ফাইন্যান্সিয়াল কোম্পানি তারা হঠাৎ রিয়েলাইজ করলো যে স্টেট ব্যাংক গুলো আসলে এই কাজটা ঢুকে নাই, মানে স্টেট ব্যাংকরা ঢুকে নাই, এবং সে চিন্তা করলো আচ্ছা এদের এত এমপ্লয়ি, এত রিসোর্স, এটা তো একটা বড় মনিটাইজেশনের জায়গা, মানে এটা তো সরকারি ব্যাংকের জন্য প্রফিট করার একটা বড় জায়গা। এবং তার মাথায় যখন বুদ্ধিটা আসলো, তো সে একটা আই থিঙ্ক কোন একটা বারোটা স্টেট ব্যাংকের সাথে গিয়ে সে একটা ডিল করলো। ডিলটা ছিল এরকম যে সে বললো দেখো আমার তো নলেজ আছে, I will train up all of your employees
টু 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 সেল দিস প্রোডাক্ট। একটা প্রোডাক্ট সেল করতে হলে প্রোডাক্ট আপনার বুঝতে হবে এবং ক্লায়েন্টকে ফিট করাতে হবে যে কোন ক্লায়েন্টকে আপনি কি প্রোডাক্ট দিবেন। আই উইল ট্রেন দেম আপ, কোনো সমস্যা না। বাট এটা থ্রুতে যেই মানে থার্ড পার্টি কন্ট্রাক্ট যা যা করার সব আমি করে ফেলবো, বাট এটা যে প্রফিট হবে ওরা একটা পোর্শন আমি নিব, বাকি পোর্শনটা ব্যাংক নিবে। এবং ব্যাংকরা যেটা করে যে এই ধরনের প্রোডাক্ট সেলিং এ এমপ্লয়ীদেরকেও আবার ইনসেন্টিভাইজ করে, যে এমপ্লয়ীটা প্রোডাক্টটা সেল করছে তাকে একটা পার্ট কমিশন দেয়। মানে আপনি যে কথাটা বলছিলেন যে ইনোভেটিভ চিন্তা, হ্যাঁ, যে ওদের স্কিল ওদের আছেটা কি আছে, বিশাল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, হ্যাঁ, তো ওইটা কেন্দ্রিক চিন্তা করলে কিন্তু এই ধরনের আরো অনেক সুযোগ সুবিধা, মানে প্রোডাক্ট সেলস আদৌ নতুন নতুন আইডিয়া কিন্তু জেনারেট হওয়া সম্ভব। আপনি মিউটেড আসিফ ভাই। না জ্যোতি ভাই, আপনার যদি কিছু এ পর্যায়ে অ্যাড করা থাকে। নো, আই থিঙ্ক যে আমি আই এগ্রি উইথ যেটা আসিফ আপনারা দুজনেই বললেন। দি অনলি থিং আই উড সে যেরকম যে এই কনভারসেশনটা আমাদেরকে কন্টিনিউ করা উচিত। এন্ড আই এম জাস্ট ওয়ান্ডারিং যে আসলে এটা আমরা কিভাবে আরো এনহ্যান্স করতে পারি। আজকে যারা দেখছেন তারা যদি কোনো কিছু সাজেস্ট করেন, অথবা আমরা অন্যভাবে চিন্তা করতে পারি যে, কারণ আই জাস্ট নোটিসড একটা মিডিয়া রিপোর্টে যে ফাইন্যান্স অ্যাডভাইজার বললেন যে এরকম যে আসলে এই জিনিসটা হ্যান্ডেল করা হয়নি, কারণ আমরা অন্য আরো অনেক ইস্যুতে প্রায়োরিটিতে ওনারা ছিলেন। হ্যাঁ, সো এখন দেখেন যে আসলে ওকে, we have to work and chew gum at the same time. So নতুন সরকার যারা আসবে তারাও যদি ওই কথা বলেন যেরকম যে আমরা আরো অনেক কিছু নিয়ে বিজি ছিলাম, এটা হ্যান্ডেল করতে পারি নাই, তাহলে তো মুশকিল হতো। সো এই কথাগুলো আসলে আমরা কিভাবে কন্টিনিউ করতে পারি সেটাই আমি চিন্তা করছিলাম। বা ওনাদেরকে আরেকটু মানে বলা দরকার। আসলে সরকারি ব্যাংক বললেই এই আমাদের ইন্টারিম গভর্নমেন্টটা আসলে ওনাদের হাতে অনেক বেশি ধরনের, দে হ্যাড আ লট অফ থিংস অন দেয়ার প্লেট। ওনারা নিজেদের প্লেটে আবার অনেক কিছু নিয়েও ফেলছিলেন, সেটা আলাদা ডিসকাশন। কিন্তু সরকারি ব্যাংকের ক্ষেত্রে আমাকে যেটা মনে হচ্ছে জ্যোতি ভাই, যে কোন সরকার আসলে প্রথমেই যেটা ভয় পায়, আল্লাহ এত বড় সমস্যা, ঠিক আছে এটা পরে দেখি। কিন্তু ওনারা বোধহয় পটেনশিয়ালটা দেখতে পায় না এজন্য। মানে আমাদের কিন্তু সরকারি ব্যাংকাররা অনেক এক্সপিরিয়েন্স, এদেরকে কাজে লাগাইলে আমরা যে মানে হিউম্যান রিসোর্স কিন্তু আপনার সবচেয়ে বড় রিসোর্স। এই যে আমাদের যে এক্সপিরিয়েন্স ব্যাংকার আছে তাদেরকে যদি মানে অ্যাপারেন্টলি আপনি শুনবেন যে না তারা কাজ করতে চায় না, ইটস নট দ্য রিয়েল থিং। তাদেরকে কাজে লাগানোর ইকোসিস্টেমটা নেই। এখন আপনি যদি আপনাকে কখনো আমি যদি একটা সরকারি ব্যাংকের একটা ব্রাঞ্চের সেবা দেওয়ার জায়গায় নিতে পারি, মানে খুব বড় ব্রাঞ্চ না, একটু মাঝারি ব্রাঞ্চ, আপনি নিজে অবাক হবেন যে উনি সেবাটা আসলে দিতেছে কিভাবে। মানে একটা খুব ভাঙাচোরা চেয়ারে বসে আছে, গরমের মধ্যে এক গাদা লোক বসে আছে, কোন ইকোসিস্টেম দেওয়া হচ্ছে না। এবং অনেক ক্ষেত্রে যেটা হয়, আপনাকে একটা এই যে বলা হয় যে তাদেরকে, আসিফ যেটা বললো যে মানে তাদের জন্য কোনো ধরনের আসলে কোনো ধরনের, অথচ মানে ইনসেন্টিভ এক ধরনের আছে, সবাইকে প্লেন ইনসেন্টিভ দিলে সবাইকে সমান দেয়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, আমি একবার একটা কাজ করতে গিয়ে দেখলাম ওনাদের কিন্তু ওই যে সোনালী ব্যাংকের হলমার্কের পরে প্রত্যেকটা গভর্নমেন্ট ব্যাংকে মোটামুটি ওনারা ফরেন ট্রেড ফাইন্যান্সিং এর ক্ষেত্রে একটু সিরিয়াস হয়ে গেছে। কোথাও যদি ধরেন আপনার কোনো একটা ব্রাঞ্চে কমপ্লেইন আসলো, তদন্ত চলতেছে, এমন সময় যদি উনি রিটায়ার করে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওনার রিটায়ারমেন্ট বেনিফিট ডিসবার্স করবে। এই মানুষটা দেখা যাচ্ছে উনি আসলে নিরপরাধ, কিন্তু বৃদ্ধ বয়সে কিন্তু ওনারা গিয়ে এই যে বছরের পর বছর ঘুরতেছে। আমাদের কিন্তু অনেক ধরনের স্টোরি লুকায় আছে এটার মধ্যে, এই যে আনটাচ থাকার কারণে যেটা প্রবলেম পাইল আপ হয়। কিন্তু অ্যাপারেন্টলি আমরা আজকে বোধহয় ডিসকাশনে কিছুটা দেখাতে পারলাম যে এটা সমাধান করা অনেক কঠিন না। মানে একসাথে 8টা ব্যাংক নিয়ে দেখলে অনেক বেশি মনে হয়, কিন্তু আমরা যদি ভাগ ভাগ করে বসি আমাদের জন্য সমস্যাটা সমাধান করা বোধহয় অনেক কঠিন না। মানে এবং অ্যাপারেন্টলি অনেক সহজ। মানে আমরা যদি একটু ভিন্ন আউটলুকে দেখি, সাকসেস, তাই না আসিফ? আমি যদি কোনখান থেকে শুরু করি, লেটস সে যে আমরা অথবা আমরা এমপ্লয়ি দিয়ে শুরু করি, একটা দিয়ে শুরু করলে, আর আপনার ধরেন উত্তরা পূবালীর মতো ব্যাংক তো দাঁড়ায় গেছে। মানে আপনি পূবালী আর আসিফ বলতে পারবেন পূবালী প্রচন্ড স্ট্রং একটা ব্যাংক, মানে প্রচন্ড স্ট্রং ব্যাংক পূবালী এখন। মানে ধরেন আমি খোলাখুলি বলি আপনাকে একটা স্টোরি বলি, সেটা হচ্ছে পূবালীর এমডি, আমি নাম ধরে বলি, ওনার এমডি কে আগের হাসিনা কৃষি সময় আর কি, ওনাদের এমডি কে কোন একটা সময়, মানে এটা আমি অন্য একটা সোর্সে খবরটা শুনছি, মানে হুমকি দেওয়া হয়েছে যে আপনি যদি এই ধরনের আনফেয়ার কাজটা না করেন আপনাকে কিন্তু দেখে নেওয়া হবে। উনি নাকি উত্তর, আমি এটা মানে ফার্স্ট টাইম উনি নাকি উত্তর দিচ্ছে যে রাদার ইটস বেটার দেন সার্ভিং ইন জেল। মানে আমি
চাকরি খোয়াইতে রাজি আছে, কিন্তু তার মানে তো ধরেন ওই রকম একটা টাফ টাইম পার করে আসছে। একটা রাইট সময় পূবালী উত্তরা কিনে, আমার মনে হয় না সরকারি ব্যাংকে নিয়ে আমাদের এত মানে আতঙ্কিত হওয়ার কিছু আছে আমরা সলভই করতে পারবো না। তা আমার মনে হয় যে নীতি নির্ধারক যারা আছেন, রাজনীতিবিদ যারা আছেন, তারা যদি একটু বুঝেন যে ব্যাংকিং, বিশেষ করে সরকারি ব্যাংকটা ওনাদের জন্য একিলিসিরও হইতে পারে, আবার ওনাদের জন্য একটা গোল্ডেন গুজও হইতে পারে, কারণ ওনারা কি করবে এটা ওনাদের চয়েস। আমার মনে হয় আমাদের দিক, আমাদের হ্যাঁ, বলা উচিত, যদি ভাই, কথা বলা উচিত ডেফিনেটলি। হ্যাঁ হ্যাঁ, আমাদের তো কথা বলা চালাই যেতে হবে। তো আজকে মনে হয় আমাদের এই বিষয়টাতে আমাদের আলোচনা মোটামুটি এখানেই একটা গোছানো অবস্থায় আসছে। আর যদি জ্যোতি ভাইয়ের দিক থেকে বা আসিফের দিক থেকে নতুন কিছু অ্যাড করার না থাকে, আমরা বোধহয় আজকে এখানে শেষ করতে পারি। পারফেক্ট, একদম 1 ঘন্টা থ্যাংক ইউ ভেরি মাচ। হলো। হ্যাঁ, আজকে আমাদের সঙ্গে যারা ছিলেন, আমার মনে হয় আজকে আলোচনাটা আপনারা যারা শুনেছেন তারা বেশি উপভোগ করবেন। আমরা সরকারি ব্যাংক নিয়ে সম্ভবত একটা নতুন আলোচনা করতে পারলাম, এবং যদিও আজকে একটা দুর্যোগপূর্ণ সময়ে আমরা আলোচনাটা করলাম দেশবাসীর জন্য, এবং সবাই নিরাপদে থাকুন এই দোয়া জানিয়ে আমরা এবং শুভকামনা জানিয়ে আমরা আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে শুভেচ্ছা, সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। স্টেশনের